সাহিল চৌধুরী বাড়িতে থাকা শুরু করেছে কয়েকদিন হতে চলল। সবার সাথে তার সম্পর্ক বেশ ভালো হয়েছে। নিজেকে মানিয়ে নিতে পেরেছে। খুব একটা কঠিন হয়নি তার জন্য। সবাই ভীষণ রকম সাপোর্টিভ ছিল। সাহিল মানা করা সত্ত্বেও নিখিল আর বাকিরা মিলে ওকে রাজি করিয়েছে খানদের থেকে কিনে নেওয়া কোম্পানিটা সামলাতে। ও এটা ভালো পারবে। শুরু থেকে এর সাথে যুক্ত সে। সাহিল শেষে না পেরে রাজি হয়েছে। অফিসে যাবে ভেবেছে দুদিন পর, কিন্তু এর অ্যাসিস্ট্যান্টের রূপে যা আছে সে ভীষণ নাছোড়বান্দা। ফোন দিয়ে দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে সাহিলের। এসব কিছু ভাবছিল সাহিল, তার মধ্যে ওর রুমে হুড়োহুড়ি করে ঢুকলো সব ভাই বোন। এক একজনের মুখভঙ্গি দেখার মতো হয়েছে। সাব্বির এসে বিছানায় ধপ করে বসে পড়ল। সাব্বির সহ বাকিরা সাহিলকে আগেই জানিয়েছে, যারা সিঙ্গেল তাদের রুমে কোনো পারমিশন নিয়ে ঢুকি না আমরা। অভ্যেস করে নাও তুমি। সাহেলের প্রথম দিন একটু অসুবিধা হলেও এখন সে সব মানিয়ে নিয়েছে। ভাই বোনদের সাথে আড্ডা দিতে তারও ভালো লাগে। নিজেকে এখন আর একা লাগে না, নিজেকে প্রাণবন্ত মনে হয়। সাব্বির মুখ ফুলিয়ে বলল, বিচার করো ভাইয়া, এসব অনাচার মানা যায় না। গসটি বেগম আমাকে রেখে অন্য ছেলেদের কমেন্টে রিপ্লাই করেছে। সাব্বিরের কথা বলার পরপরই হো হো করে হেসে উঠল নেহা। বৃষ্টি জেরেন রূপটা আজ কলেজে গেছেন। সে আবার ক্যাডেটের স্টুডেন্ট, বেচারা না খাওয়ার সময় পায় না যেন। বাকিরা গেছে অফিসে। নিখিল মিহিরের বিয়ের রিসেপশনের করা হবে পরের মাসে শুরুতেই। আত্মীয়দের দাওয়াত দেওয়া শুরু করেছে ইতিমধ্যে। এবার বাড়ির বড়রা সাহিলকেও একটা বিয়ে দিতে চায়। ছেলেটা এত মেয়ে বিরোধী কেন বুঝে আসে না হামিদা বেগমের। সাব্বির তো ছিল একটা, তাও তো এখন বিয়ে করে বউ ছাড়া চোখে দেখে না। সাহিলটার একটা গতি হলে হয়। বাড়ি ভর্তি নাতনি নাতনি না থাকলে কি জমে নাকি? তিন যা মিলে কত শত প্ল্যান করে রেখেছেন, এদিকে বাড়ির ছেলে বিয়ে করতে চায় না। সাহিল হাসতে হাসতে বলল, তোমার পক্ষে আমি নিব না সাব্বির, আমার বোনের পক্ষে আমি। সাব্বির মুখ বাঁকিয়ে উঠে বলল, সবাই চলতো, এখানের মানুষটার সাথে আমাদের কোনো কথা নেই। আমাদের তো উনি পর পাবে, দেখছিস না কেমন আপনি আগে করছে। অপরিচিত কিনা, চল চল, মনে হয় আমরা বিরক্ত করছি। সাব্বিরের কথা শুনে সাহিলের মনে হলো আগের দিনের শাসানোর কথা। সাব্বির সহ বাকিরা বলেছিল, শোনো ভাইয়া, রুলস ইজ রুলস। আমাদের বাড়িতে ছোটদের সবাই তুই করে বলে, কারণ আমাদের এত সম্মান হজম হয় না। তাছাড়াও তুই করে না বললে কেমন পরপর লাগে, একদম বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডারের মতো সম্পর্ক মনে হয়। তাই তুমি তুই করেই বলবা, বুঝেছ? এমনিতে আমাদের ভাই হয়ে অন্যের বাড়িতে থেকে বয়সগুলো নষ্ট করেছ। এখন কি আমরা একদম এসব প্রতিবেশী মার্কা ব্যবহার মেনে নিব না? সাব্বিরের পেছন পেছন লেজ গুটিয়ে সবগুলো বের হচ্ছে। যে কেউ বলে দিবে প্রথমজন গুরু, বাকিরা তার শিষ্য। সাহিল গম্ভীর কণ্ঠে বলল, এই মাথা মোটা, দাঁড়া বলছি। সাহস তো কম না তোদের, যেতে বলেছি আমি। এমনিতেও তোদের নিয়ে একটা কাজ করানোর আছে আমার। সাব্বির তো লাফিয়ে খাটে উঠে সাহিলকে জড়িয়ে ধরে বলল, পেয়ারের ভাই আমার। সাহিল নাকমুখ কুচকে বলল, জেরিন তোর জামাইকে সামলা, বউ রেখে একটা পরপুরুষ মানুষকে কেমনে জড়িয়ে ধরেছে দেখ, আমার তো সন্দেহ হচ্ছে এখন। সাব্বির তড়িৎ গতিতে সাহিলকে ছেড়ে দিল, বলে উঠল, তোমাকে ভালো মনে করেছিলাম, তুমি তো দেখছি নিখিল ভাইয়ের মতোই। কি একটু সম্মান দিল না আমাকে? সাহিল টিস্যু এগিয়ে দিয়ে বলল, তোদের ভাই হয়ে ভালো হলে সমাজে কেন মান সম্মান থাকবে নাকি আমার? এখন দুঃখে তুই কান্নাকাটি করে নে, চোখ মুছে ফেল। সাব্বির বলে উঠল, এই অপমান মেনে নেওয়া যায় না, বলে দিচ্ছি। দেখবে তোমার বউ তোমাকে 3 বেলা না কানে চুবানি খাওয়াবে। সাহিল বলে উঠল, বৃষ্টি বোন আমার, এটা কে? সরাবন, বিয়ে না করতেই তোর ভাইকে মেরে তোর ভাবিকে বিধবা করার তাল করছে এই হতচ্ছাড়া। নেহা বলে উঠল, আমার ভাইকে একা পেয়েছে নাকি তোমরা যাতা করছো তার সাথে? চলো চলো ভাইয়া, আমি আছি তোমার সাথে। সাব্বির বলে উঠল, নেহা বোন আমার, তোর গুলোমুলো 4-5টা বাচ্চা হোক, ওইগুলো সব তোর মতো হোক, দোয়া করি। তাহলে আমার দল ভারী হবে। আমার নিজের বাচ্চার প্রতি আর কোনো বিশ্বাস নেই। বোন সবগুলো হবে তো ঘসেটি বেগমের মতো। জেরিন এসে সাব্বিরকে দিয়েছে এক বঁশি। সাব্বির আ করে উঠল, পরপর হাত ডলে বলল, তোর মতো বউ কপালে জুটলে আজ জীবনে প্রেম ভালোবাসা কিচ্ছু থাকবে না। জেরিন ঠোঁট উল্টে বলল, আমি তোকে জ্বালাই, টর্চার করি, এভাবে বলতে পারলি? থাকবো না তোর সাথে। সাব্বির জেরিনের পিছিয়ে ছুটে গিয়ে বলল, ঘসেটি বেগম আমার ভালো বউ, মনা বউ। আমি এসব কখন বললাম? তুই তো সুইট, একদম রসমালাই। সাহিল বলে উঠল, আরে তোরা নিজেদের মধ্যে আবার লেগেছিস? আমার কথাটা তো শোন, এটা বেশি গুরুত্বপূর্ণ। একটা মেয়ে কথা সম্পূর্ণ করার আগে হুড়মুড়িয়ে খাটে বসলো সবাই। চোরাচোখে চেয়ে বলল, মেয়ে?
সাব্বির গদগদ হয়ে বলল, আমাদের ভাবি? সাহিল বিরক্তি নিয়ে বলল, না, আমার বিয়ে। উফ, মেয়েটা আমার জীবনটাই নাই নাই করে দিচ্ছে। জেরিন বলে উঠল, ভাইয়া সামথিং সামথিং, তাই না? সাহিল বলে উঠল, দিব একটা ধরে। কিসের সামথিং? বল নাথিং। মেয়ে মানুষকে দেখতেই ভালো লাগে না, তার উপর যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় মেয়ে, জীবনে কত প্যারা ভাব একবার। এখন তোরা ওটাকে যেভাবে হোক সরিয়ে অন্য কোথাও জব দিবি, আর আমাকে ছেলে অ্যাসিস্ট্যান্ট টেনে দিবি। সাব্বির বলে উঠল, আমার অ্যাসিস্ট্যান্ট মেয়ে হলো তো আমি নাচতে। জেরিন ব্যঙ্গ করে বলল, তুই যার মেয়ে দেখে হাঁটু কাঁপে, হাস্যকর কথাবার্তা বলবি না। আর ভাইয়া শোনো, এসব অফিসিয়াল বিষয় তুমি ভালো সামলাতে পারবে, কিন্তু যদি মেয়েটাকে আমাদের পছন্দ হয়ে যায় তো তোমাকে বাসরঘর পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। শাইল চোখ বড় বড় করে তাকালো। বৃষ্টি নেহা বলে উঠল, ওভাবে তাকিয়ে লাভ নেই বুঝলে, এবার মিশন একটাই, ভাবি চাই, ভাবি চাই, তাও আবার 2 মাসের ভেতরে। শাইল চেঁচিয়ে বলে উঠল, অসম্ভব, আমি বিয়ে করব না। সাব্বির বলে উঠল, তুমি করবে, সাথে তোমার চাচাও করবে। যেদিন সাব্বিরের মাথায় মেরে বলল, ভাইয়া চাচা তোর বাপ লাগে। সাব্বির ভাব নিয়ে বলল, আমার বাপ কি দেখতে কম হ্যান্ডসাম? এখনও 2-3টা মেয়ে ইজিলি হাতের মুঠোয় রাখতে পারবে। যেদিন ডেকে উঠল, মেজমা, ও মেজমা, শুনছ? তোমার ছেলে আমার ভোলাবালা শ্বশুরটাকে বিয়ে করাতে চায়। সাব্বির জেরিনের মুখ চেপে ধরে বলে, তোকে প্রপোজ করলাম, কার জবাব দিলি? না আমার সংসারটা হলো, এর মধ্যে তুই আমার বাপের সংসার পেট্রোল ডালছিস। নেহা বৃষ্টি তেড়ে এসে বলল, তুমি আমাদের না জানিয়ে প্রপোজ করে ফেললে, এসব প্রস্তাব গ্রহণযোগ্য না, মানি না, মানব না। সাহিল বলে উঠল, এ বোকার দল, তোরা কি এখন এসবে আড়ে পেতে দেখবি? বৃষ্টি বলে উঠল, দেখবি মানে কতবার দেখেছি বলো, কার কারটা বাকি রেখেছি তা জিজ্ঞেস করো। শুধু ভদ্রলোক বলে কারো বাসর ঘরে উকি দেয়নি। সাহিল অবাক হয়ে তাকিয়ে, কি বিচ্ছু বাহিনী রে বাবা। নেহা বলে উঠল, চিল, তুমি আমাদের মতো হয়ে যাবে, অপেক্ষা করো। আরে তোমার মা, আমার মা সবাই তো একদলের সদস্য। সাহিল চেঁচিয়ে উঠে বলল, কি? আমার মাথায় কেউ পানি দে। সাবির বলল, শুধু পানি না, বরফও দিব। আগে তোমার বোনকে বলো আমার প্রেম নিবেদন সদরে গ্রহণ করতে। জেনে সাব্বিরকে চেপে ধরে হাতে কামড় বসিয়ে বলে উঠল, এসব শুকনো প্রপোজাল আমি নিব না, ইউনিক কিছু কর। সাব্বির হাত সরিয়ে নিয়ে বলল, অসভ্য মহিলা, তোর প্রপোজালের কথায় আগুন। কোথায় জামাইকে চুমুটুমি দিবি তা না, তুই রাক্ষসীপনা করছিস। সাহিল কপাল চাপড়ালো, এদের বলে কী লাভ হবে? মাঝখান থেকে ওই সোহানাটা ওর মাথা চিবিয়ে খাবে। মেয়েটা এত বক বক করতে পারে? আল্লাহ, কেন মরতে যে একে চাকরিটা দিয়েছিল। ভাই বোনরা মিলে বক বক করে পার করলো অনেকটা সময়, তবুও কথা যেন শেষ হবার নয়। কোনো না কোনো নতুন টপিক এসেই পড়ে। সাহিল এদের সাথে থেকে নিজেকে বাঁচালো, উপাধিতে ভুলল না। শেষ 4 বছর মিলিয়েও হয়তো সাহিল এত কথা বলেনি যতটা কথা গত কয়েকদিন ধরে বলেছে। হাসি খুশি থাকতে হলে পরিবারের সাথে মিশতে হয়, তাদের সাথে সব শেয়ার করতে হয়, প্রাণ খুলে ভালোবাসা দিয়ে পরস্পরের সাথে মিলেমিশে থাকার নামই পরিবার। শান্তি, সুখ তো পরিবারের মায়ায়, ভালোবাসায় নিহিত। সকাল 7টা। চিন্তিত ভঙ্গিতে নেহা পুরো রুম জুড়ে পায়চারি করছেন। হাতে তার প্রেগন্যান্সির কিট। ভয়ে ভয়ে আছে ভীষণ, কাউকে বলেও নি, জানে এর জন্য 100টা বকা খাবে মেয়েদের কাছে। তারপরও নেহা চায় যদি সত্যি সত্যি বেবি আসে তো সবাইকে সারপ্রাইজ দেবে। কিটটাও কিনিয়েছে বৃষ্টিকে দিয়ে, যতই হোক তার প্রাণপ্রিয় বন্ধু, আগে পরে বোন ননদ। কিছু সময় অপেক্ষা করার পর নেহার পা থমকে গেল। পজিটিভ দেখে চোখের কোন অশ্রুরা ভিড় করলো, মুখে বুবুন বোলানো হাসি। খুশিতে লাফিয়ে উঠেছিল মেয়েটা, পেটে হাত দিয়েই নিঃশ্বাস ভারী হয়ে আসলো ওর, কেঁদে ফেললো। এবার কাপা কণ্ঠে বলল, বেবি সোনা, মায়ের কাছে অবশেষে চলে এসেছ? মা ভীষণ ভীষণ খুশি তোমাকে পেয়ে। নেহা চোখ মুছে ফেললো। এবার আরও একটা চিন্তা, নিখিলকে কীভাবে বলবে। কেমন এক অনুভূতি হচ্ছে তার, লজ্জাও পাচ্ছে, আবার আনন্দে গা বাসাতে মন চাচ্ছে। নিখিল কেমন প্রতিক্রিয়া দেবে দেখার জন্য ওদিকে আগ্রহী নেহা। নিখিল রুম থেকে বেরিয়ে একটু বসার ঘরে গেছে। বিয়ের অনুষ্ঠান করা নিয়ে আলোচনা চলছে। নেহা এখনও বসে আছে আগের মতোই। বেশ সময় পর নিখিল আসলো। নেহাকে এভাবে বসে থাকতে থেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? নেহা এক পলক দেখলো নিখিলকে, তার হৃদয়পিণ্ড লাফাচ্ছে যেন। নেহা নিখিলের দিক নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, পাঁচ মারুন, আপনার জন্য গিফট আছে। নিখিল চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বলল, আমার মতো এত মানুষটার জন্য তোর বিলাই মার্কা ছোটো হাতে কী গিফট এনেছিস নেহা? তো ঠোঁট দিয়ে 2-3টা চুমু দিতে পারতি, বেস্ট গিফট হতো আমার জন্য। নেহা আবার বিরক্ত হলো, বদের হাঁটি বেশি কথা বলে।
এমনিতে নার্ভাস নেহা, আর ইনি দেখো কাহিনী করছে। নেহা মিনমিন করে বলল, চুমু কেন? এখন পর্যন্ত দেওয়া সব কিছুর থেকেও বেশি মূল্যবান এই বিলাই মার্কা হাতের মুঠোয় রাখা জিনিসটা। নিখিল পকেটে দুহাত গুজে বলল, বলছিস? তারপরও নিব না, যা ভাগ। নেহার মন খারাপ হতে শুরু করলো। নিখিল বুঝে ঠোঁট কামড়ে হাসলো, তা ভাব নিয়ে সরে পড়লো। নেহা চেঁচিয়ে বলল, সত্যি নেবেন না আপনি? নিখিল আগের মতোই করেই বলল, না। দেখা গেল তুই আগের বারের মতোই তেলাপাকা ধরিয়ে দিলি আমায়। নেহার রাগ উঠলো, সবসময় কি সে দুষ্টুমি করে নাকি? লাগবে না, ভদ্রভাবে বলা এর মতো লোক এসব সহজ সরল জিনিস দিতেই পারবে না। নেহার আগে ফুসছে। নিখিল নিজের হাসি আড়াল করতে ব্যস্ত। নেহার হাতের মুঠোয় রাখা জিনিসটা ছুঁড়ে মারল নিখিলের উপর। পরে দুপদাপ ফাঁ পেলে রুমের বাইরে চলে গেল। নিখিল হাতে ক্যাচ করা কিটটা দেখে মাত্রই চোখ বড় বড় করে ফেলল। কি বলবে যেন বুঝতেই পারল না। নেহাকে অভিমান করলো। এক দৌড় লাগালো নিখিল রুম থেকে। বের হতেই নেহাকে পেয়ে গেল। বেশি দূরে যেতে পারেনি মহারানী। নিখিল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নেহাকে। নেহা থমকালো হঠাৎ। এমন হয় পরক্ষণে নিখিলকে ছাড়াতে ব্যস্ত হলো। নিখিল নেহাকে বুকের সাথে মিশিয়ে কান্না ভেজা কণ্ঠ বলে উঠল, আই লাভ ইউ বৌজান। নেহা বুঝে গেল ছেলেটা কেঁদে দিয়েছে। নেহার চোখে অশ্রুসিক্ত হলো। দুজনের চোখেই আনন্দে পানি চলে এসেছে। বাবা মা হওয়ার খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়েছি। নেহা বলে উঠল, এবার তো ছাড়ুন, এভাবে কেউ ধরে নাকি? নিখিল খুশিতে পাগল প্রায় যেন। নেহাকে রুমের কাছে নিয়ে গিয়ে দুহাতে বাহু ধরে অনেকটা জোরে খুশিতে চিৎকার দিয়ে উঠল। নেহাকে ঘোরাতে ঘোরাতে বলল, নেহা বিশ্বাস কর, আমি আজ কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না। আমার যে কী করতে ইচ্ছে করছে এখন। ইস, আমার নেহা পাখিটা, আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছিস আজ তুই। আমার নেহাকে জড়িয়ে ধরলো। নেহা মুক্ত চোখে নিখিলের চঞ্চলতা দেখছে, পাগলামো দেখছে। গম্ভীর মানুষরা প্রাণ খুলে হাসছে। এদিকে নিখিলের চিৎকার শুনে সবাই ভয়ে জুবুথুবু হয়ে ছুটে আসছে। নেহার কিছু হলো না তো আবার? সবাই এসে দেখলো দরজা হাট করে খোলা। নিখিল নেহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বড়রা থতমত খেয়ে আশেপাশে তাকালো। নিখিল নেহা দুগালে হাত রেখে যেই না চুমু দিতে যাবে তখনই সাব্বির চেঁচিয়ে উঠে বলল, ভাইয়া সাবধান, আমরা সবাই কিন্তু এখানে আছি। নিখিল যেন তোয়াক্কা করলো না। সে বলল, 2 মিনিটের জন্য সবাই চোখ বন্ধ করে রাখো প্লিজ। আমার বাবুর আম্মুকে আমি একটু আদর করে নিই। নেহা চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই ছেলে তো পুরো মাথায় গেছে। এখানে বড় আব্বু আছে, মেজো আব্বু আর তার বাবাও। এ কেমন নির্লজ্জের পাল্লায় পড়ল। নেহা কিছু বলার আগে নিখিল নেহার মুখে চুমুতে ভরিয়ে ফেলল। নেহা নড়ে চড়ে যেতে নিখিল আতঙ্কিত হয়ে বলল, নেহা একদম নাড়াচাড়া করবি না, বেবিটা ব্যথা পাবে তো। নেহা ঠোঁট উল্টে ফেলল। কাঁদো কাঁদো মুখ করে এগিয়ে গেল হামিদা বেগমের দিকে। বলে উঠল, বড় মা, তোমার ছেলে আমাকে একটুও ভালোবাসে না। দেখো, বাবু না আসতে ওকে ভালোবাসা দিচ্ছে। তোমার ছেলের বিচার করো বলছি। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে হতবাক। কি হলো? কিসের বাবু? কি নিয়ে কথা হচ্ছে? সাহিল বলে উঠল, আহ, কেউ কি বলবে কি হচ্ছে এখানে? নিখিল আগে বল, নেহা কি নিয়ে কথা বলছে? নিখিল সাহিলকে জড়িয়ে ধরে লাফিয়ে বলে উঠল, আমি বাবা হচ্ছি ভাই। সাব্বির, জেরিন, বৃষ্টি, রূপ একত্রে খুশিতে চিৎকার দিয়ে উঠল। একে অপরকে জড়িয়েও ধরল। হামিদা বেগম নেহাকে জড়িয়ে ধরে বলল, বেঁচে থাক মা, অনেক অনেক সুখে থাক। একে একে সাহারা তাহমিদে জড়িয়ে ধরল। তাহমিদা বেগম খুশিতে কেঁদে ফেললেন। তার বাচ্চা মেয়েটা মা হবে। শাহ আলম চৌধুরী খুশিতে শহীদুল চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, শহীদুল, আমি দাদু হব, ভাবতে পারছিস? চল চল, মিষ্টি কিনতে হবে তো। বাড়িতে খুশির আমেজ যেন 4 গুণ বেড়ে গেল। নেহাকে যেন সবাই আদরে আদরে মুড়িয়ে রাখছে। তার উপর সাহিল নিখিলের মিল দেখে সবাই আরও ভীষণ খুশি। সাব্বির নাচতেছে আর বলতেছে, আল্লাহ, আমি চাচ্ছু প্লাস মামা হব। বসেটি বেগম রে, আমার তো খুশাব্বিরের কথা। নিখিল বলে উঠল। সোহানার সাথে সাহিল। নিখিলের কথায় মিহির এসে বলল, বন্ধু বাবা হওয়ার সাথে সাথে তোমার ব্রেনের দরজাটাও একটু খুলেছে, তাহা দেখে আমি একটু শান্তি পেলাম। নিখিল বলে উঠল, এসব কথা রাখ সাহিল, এসবে রাজি হবে না। সোহানাকে তো সহ্যই করতে পারে না। মেয়েটা ভালো, সৎ, পরিশ্রমী, তাই জবটা দিয়েছে সাহিল, কিন্তু এর বাইরে ভাবলে বলে মনে হয় না। নেহা তেতে উঠে বলল, এই সাব্বির ভাইয়া, এটাকে এখন থেকে সরাও তো। সবসময় নেগেটিভ চিন্তা, একটু ভালো কথা চিন্তা করতে পারে না নাকি? নিখিল ব্রুকুচকে বলল, কার রুমে বসে আছিস তোরা সবাই? আমাকে যেতে বলছিস কোন সাহসে? তোরা সবগুলো বিদায় হ, যা। পারলে সাহিলের বিয়ে দিতে পারলে তো ভালোই, আমিও চাই ওর জীবনে ভালো কেউ আসুক। সাব্বির ভাব নিয়ে বলল, এবার তো সাহিল ভাইয়াকে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার।
এই চল সবাই গিয়ে প্রেমটা ঘটাই এদের মধ্যে। নেহা ওদের পিছনে যেতে নিলে নিখিল দরজার কাছে এসে নেহার হাত ধরে আটকে দেয়। ওরা সবাই বেরিয়েছে আগে, দরজাটা আটকে দেয়। তা দেখে নেহা মুখ উল্টে বলল, আমাকে যেতে দিন, ওরা সবাই চলে গেছে। নিখিল নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জান আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। এটা নতুন কি? আপনার তো সবসময় প্রেম প্রেম পায়। তোর কোনো সমস্যা? তুই তো একটা কিপ্টে মহিলা, জামাইকে একটু আদর সোহাগ করিস না। এত পারবো না। আমি তো পারবো। চলো আমার বাবুর আম্মু, তোমাকে একটু আদর করি। না। নিখিল নেহার ঠোঁটে আঙুল রেখে বলল, হুস, কথা বলবি না। কখন থেকে তোকে কাছে পাই না আমি, সারাদিন শুধু পালিয়ে বেড়াস, একদম বিরক্তি করবি না আমাকে। বেশি না, শুধু একটু আদর করবো। নেহা গাল ফুলিয়ে রাখলো। তা দেখে নিখিল হেসে শব্দ করে চুমু খেলো নেহার গালে, ঠোঁট কপালে আলতো চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে চুমু দিয়ে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা এই অধমকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মিসেস চৌধুরী। নেহা নিখিলকে দুহাতে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আমার তুলতুলে কিউট বেবির আব্বু। নিখিল এবার না চাইতেও হেসে ফেলল। তার বউটা তার সামনে আসলে একদম বাচ্চা হয়ে যায়। ওত পেতে বসে আছে সাব্বিরের দল, কখন সোহানা আসবে আর তারা তাকে সাহিলের ঘরে পাঠাবে। এদের যদি একসাথে না করতে পারে প্রেমটা হবে কি করে? জেরিন বলে উঠল, দেখিস যদি প্ল্যানটা না ফুলে যায় তোকে 10 দিন মেঝেতে ঘুমাতে দেব। সাব্বির মুখ ফুলিয়ে বলল, তা তো পারবি, আমি এখন ভালোবাসি তো জেনে গেছিস, ইগনোর তো করবি। জেরিন ধাম করে একটা বসিয়েছে সাব্বিরের পিঠে। বৃষ্টি বলে উঠল, থামো তোমরা, ওই দেখো সোহানা আপু আসছে। জেরিন সাব্বিরকে ধাক্কা দিয়ে বলল, যাও যাও, পরাণের স্বামী নিজের কাজটা সেরে ফেলো। সাব্বির কোনো রকম ব্যালেন্স ঠিক রেখে পড়তে পড়তে বেঁচেছে। সোহানা চলে আসে, জেরিনকে ইশারা করে বলল, তোকে কাঁচা খেয়ে ফেলবো আমি। সোহানা আলতো হেসে বলল, ভাইয়া স্যারের রুমটা কোথায়? যদি একটু সাহায্য করতেন তো ভালো হতো। সাব্বির বলল, সোহানা বোন আমার কি সাহায্য লাগবে বলো ভাইকে, আজ থেকে আমি তোমার একদম খাঁটি ভাই। জেরিন আড়াল থেকে বেরিয়ে এসে বলল, তুই ভাই ছাড়া অন্য কিছু হতে পারবি আদৌ? সাব্বির গম্ভীর কণ্ঠে বলল, আমি এক নারীতে আবদ্ধ, নিবদ্ধ কষ্টি বেগম। অন্য মেয়েরা আমার বোন না হয় খালা লাগে, তুই বুঝবি না এসব। আমি বিবাহিত, বুঝলি? বউ ছাড়া কারো দিকে তাকাই না। তাকালেও পারিস, তুই অনুমতি দে, তাকাবো মাথা থেকে পা পর্যন্ত। জেরিন গাল ফুলিয়ে বলল, লজ্জা করে না এরকম অশ্লীল কথাবার্তা বলতে? ওদের কথার মধ্যে সোহানা বলল, ভাইয়া আপনি বিবাহিত? জেরিন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কেন, ওরে দেখি কি অবিবাহিত মনে হয়? সাব্বিরের পেট পেটে হাসি আসছে, ঘষাটি বাগান একটা সামান্য কথায় জেলাস ফিল করছে। সাব্বির নিচ থেকে বলল, সোহানা বোন আমি বিবাহিত। জেরিন হাত টেনে নিজের দিকে এনে আবার বলল, এই তো আমার বউ, একদম টক ঝাল মিষ্টি। জেরিন রাগ দেখিয়ে বলল, ছাড় ছাড়, ধরবি না একদম। সোহানা হেসে বলল, আপনাদের একসাথে অনেক মানিয়েছে। সোহানা আমতা আমতা করে আবার বলল, ভাইয়া স্যারের কাছ থেকে একটু ফাইলটা সাইন করিয়ে এনে দেবেন প্লিজ। জেরিন বলল, তুমি যাও। সোহানা মিনমিন করে বলে, যদি ধমক দেয় আবার? এমনিতেই আমাকে দেখলে রেগে যায়। সাব্বির বলে উঠল, কিচ্ছু হবে না, ভাইয়া একটু রাগি তবে মনটা ভালো। তোমাকে তো যেতে বললো ভিতরে, তুমি আসলে পাঠাতে বলেছে। সত্যি? না মানে স্যারকে ভয় পাই আমি, অনেক দরকার, তাই জবটাও ছাড়তে পারছি না, না হয় চাকরিটা প্রথম দিনই ছেড়ে দিতাম। মিহির বৃষ্টি এতক্ষণ পেছনে লুকিয়ে থাকলো, ওরা আবার সামনে আসলো। মিহিরকে দেখেই সোহানা বলল, স্যার আপনি এখানে? মিহির হেসে বলল, ভয় পাচ্ছ কেন? এখন আমি তোমার স্যার নেই, বুঝলে? আর এটা তো আমার শ্বশুর বাড়ি। সোহানার মাথার উপর দিয়ে গেল যেন সব। সাব্বির বলল, জেরিন তার বউ, কিন্তু দুজনের বাপ দেখে মনে হয় চিরশত্রু, আবার তো তুইতুকারি সম্পর্ক। মিহির আসতো মাঝে মধ্যে অফিসে সাহিলের অনুপস্থিতিতে, এখন শুনছে সে বাড়ির জামাই। মিহির ভরসা দিয়ে বলল, যাও, ওটা সাহিলের রুম, ভয় পাবে না, সুন্দর মতো যাবে, সাইন নিবে, চলে আসবে। সোহানা মাথা নাড়ালো, তার কলেজের পানি শুকিয়ে যাচ্ছে যেন। ছোটবেলা থেকে একটু ভীত সোহানা, তার উপরও যে এই শহরে নিজের জায়গা করতে পেরেছে এতেই খুশি সে। বোনটা আবার তার বিপরীত, এবার কলেজে পড়ছে, তবুও মেয়েটার বয়সের তুলনায় যেন অগাধ সাহস নিয়ে ঘুরে। সোহানা দরজায় নক করলো কয়েকবার, ভিতর থেকে শব্দ আসলো না। সোহানা ডাকলো, স্যার আপনি কি ভেতরে আছেন? আমি কি আসবো? উত্তর না পেয়ে স্বয়ং নিজে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সোহানা। ভিতরে ঢুকতেই বিপত্তি ঘটল। সাহিল ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে, পরনে পোশাক খুবই সামান্য। সোহানা থেকে কয়েক কদম দূরত্বে সাহিল, বেচারের চোখ খিঁচে বন্ধ করে নিয়েছে। উল্টো করে রুম থেকে বের হতে নিলে
কার্পেট পাহড়কে পড়ে যেতে নাই। সাহিল আকস্মিক ঘটনায় হয়ে গেছে। এই মেয়েটা না বলে কই সোজা রুমে, তাও কেন যেন মেয়েটা পড়ে যাওয়ার তার মস্তিষ্কে কিছু একটা জানান দিল। মেয়েটাকে ধর, পড়ে যাচ্ছে। সাহিল ছুটে এসে সোহানাকে ধরল। সাহিলের চুল থেকে টপ টপ পানি এসে সোহানার মুখে পড়তে মেয়েটা চোখ পিটপিট করে তাকালো। পরক্ষণে বন্ধ করে বলল, আমাকে ছাড়ুন প্লিজ, আমি বাইরে যাব। ভয়ে থরথর করে কাঁপছে সোহানা। চোখের পাতা বারংবার অদ্ভুতভাবে কাঁপছে। সাহিল অপলক তাকিয়ে ভীতু মুখশ্রীর দিকে। ঠোঁটের পাশে লাল রঙার তিলটা যেন মেয়েটার শীতে মরে যাচ্ছে। ইচ্ছে করছে নিখিল নেহার মাঝে মধ্যে টুকটাক ঝগড়া করছে। এই তো নেহাকে নিখিল বলল, হিংসা করিস কেন এত আমার বেবিটা? ওটা একদম নজর দিবি না। নেহার ঠোঁট উল্টে বলছে, তো নিজের পেটে রাখো, আমার পেটে থাকবে তো আমার বেবি, বুঝছ? তুমি নজর দিবে না। কিচ্ছু না হলে বড় মা বলে কেঁদে দেয়। নিখিল পড়েছে ফাঁসাদে। কি একখানা বউ, আগে তো ছিল বাচ্চা, এখন মা হবে শোনার পর থেকে যেন বাচ্চামো বেড়েছে। আহ্লাদি হয়ে উঠেছে একদম। নিখিল বউকে একবারের জন্য কাছে পাচ্ছে না। বউটাকে একটু মন মতো আদরও করতে পারছে না। মাগুলা ভাই বোনগুলা তাকে পাত্তাই দিচ্ছে না, একদম যেন একা। নেহাই মা হচ্ছে, বাবার কোনো কাজ নেই। ড্রয়িং রুমে বসে আনন্দে মেতেছে সবাই। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলো এক রমণী। পরনে জলপাই রঙা কুর্তি, জিন্স আর স্কার্ফ দিয়ে ঘোমটা টানা, হাতে একটা ফাইল। ভীষণ মায়াবতী মেয়েটা। প্রথম দেখাতে যে কারো নজর কাড়ার মতো। সারাতে উঠে গিয়ে জিজ্ঞেস করলো, কে মা তুমি? কি দরকার আসলে? আমরা কি তোমাকে চিনি? এসো বসো। মেয়েটা ইতস্তবোধ করলো। এলোমেলো কণ্ঠে শব্দ খুঁজলো, যেন মিষ্টি কণ্ঠে বলে উঠলো, না মানে আন্টি, এটা কি সাহেল স্যারের বাসা? ওনার সাথে কিছু দরকার ছিল। সাহেল সিঁড়ির শেষ মাথায় দাঁড়িয়ে ধমক দিয়ে বলল, এ মেয়ে, তুমি এখানে খুঁজতে খুঁজতে বাড়ি অব্দি চলে এসেছ? সাহস তো মন্দ না। হঠাৎ করে এরকম রাশবাড়ি কণ্ঠে ধমক খেয়ে আগত মেয়েটি চুপসে গেল। পর মুহূর্তে কিছুটা এগিয়ে গিয়ে বলল, স্যার আমি আসলে। সাহিল আবার ধমকে শুরু বলল, তুমি কি আসলে নকলে শুরু করেছ? তোমার কি একটা কথা কানা যায় না নাকি? আমি তো বললাম 2 দিন পর অফিসে এসে সব কাজ করব। তুমি 1 সপ্তাহ ধরে ফোনের উপর ফোন করেই যাচ্ছ। এ মেয়ে, বস কি তুমি না আমি? মেয়েটি মাথা নত করে ফেললো। সে জানতো সাহেল নামক মানুষটি বড্ড কঠিন দাসের, কিন্তু এতটা তা সে বুঝেনি। চাকরিটা দেওয়ার লোকটাকে এতটাও খারাপ মনে হয়নি সোহানার। তারপরেও বড়লোক মানুষ তার উপর দয়া করছে, এটাই অনেক। তাদের কথা, ব্যবহার, দাম্ভিকতা থাকবে, এটাই তো স্বাভাবিক। সোহানা ধীর কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি আসতাম না আর আপনাকে এতবার কল করে বিরক্ত করতাম। আমাদের কোম্পানি এমনিতেই লসের মধ্যে আছে, তার উপর এখন একটা বড় অর্ডার আটকে আছে, শুধু আপনার সাইন না দেওয়াতে তাই এসেছি। একজন কর্মচারী হিসেবে এটা আমার দায়িত্ব ছিল। যে প্রতিষ্ঠানে আমি কাজ করি তার কোনো ক্ষতি আমি চাই না। আজকে লাস্ট ডেট ছিল, এর মধ্যে ডকুমেন্ট আমাকে জমা দিতে হতো, তাই বাধ্য হয়ে আপনার বাসায় এসেছি। যদি একটু সাইন করে দিতেন তো ভালো হয়। সাহিল সহ বাকিরা হতবাক হয়ে থাকে। মেয়েটা তাদের কাজের জন্য আসলো। একটা ওয়ার্কার কতটা নিষ্ঠাবান হলে এমনটা করতে পারে? জেরিন সাব্বির সহ ছোটরা খেপেছে ভাইয়ের উপর। এরকম একটা মিষ্টি মেয়েকে কিনে এভাবে কথা শোনালো। ইস, মেয়েটারা তো সুন্দর, মুখটা কেমন কালো হয়ে গেল। মন খারাপটা যেন স্পষ্ট ফুটে উঠেছে মুখে। ভালো করেও তো বলতে পারতো মেয়েদের পছন্দ করে না, দেখি কি এভাবে বলতে হবে? তাহমিদা বেগম এগিয়ে এসে বলল, মা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো বসো, কাজই তো একটু পরে পরে করতে পারবে। তুমি এত ভালো সময় আমাদের বাড়িতে এসেছো, আর ছেলেটাকে দেখো, কোনো আক্কেল জ্ঞান নেই। তোমাকে কেমন বকা দিল, এর কান বলে দিব আমি। কাজে অমনোযোগী হয়ে গেছে, একদম মন খারাপ করবে না, ঠিক আছে? হামিদা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন, প্লেটে করে মিষ্টি ফল সাজিয়ে এনেছেন। তাহমিদা ততক্ষণে সোহানাকে সোফায় বসিয়ে দিয়েছে। মেয়েটা শান্তশিষ্ট দেখেই বোঝা যাচ্ছে। হামিদা বেগম হেসে জিজ্ঞেস করলো, তা মা, তোমার নাম কি? বাড়ি কোথায়? বাসায় কে কে আছে? আমার নাম সোহানা জাহান আন্টি। অফিসে থেকে কিছু দূর একটা বাসা ভাড়া থাকি। গ্রামের বাড়ি রাজশাহীতে। বাসায় শুধু আমার একটা ছোট বোন আছে। সায়রা বলে উঠল, তোমার বাবা মা? সোহানার মুখটা মলিন হয়ে গেল, চোখ অশ্রু ভর করলো যেন, তবুও গড়িয়ে পড়লো না। চোখ ছোট করে বলল, মারা গেছে। সায়রা হামিদা 3জনই খারাপ লাগলো মেয়েটার। এটুকু বয়সে বাবা মা হারিয়ে বোনকে নিয়ে একা একা থাকছে। হামিদা বেগম আলতো হাতে সোহানাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করছে কেন? এই দেখো, আমরা সবাই তো আছি। যখনই মন কেমন করবে আমাদের কাছে চলে আসবে, কেমন? বোনকেও সাথে নিয়ে আসবে।
এই 3টা মাকে তোমার পছন্দ হয়নি বলো? সোহানা মাথা নাড়ল, তার পছন্দ হয়েছে। বৃষ্টি এসে পাশে বসে বলল, আমাদেরও কিন্তু তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। জেরিন বৃষ্টির মুখ চেপে ধরে বলল, কোন ক্লাসে পড়ছো? নাকি শুধু জব করছো? সোহানা বলে উঠল, অনার্স ফাইনাল ইয়ার, সাথে জব করছি। সাব্বির বলে উঠল, বাসাটি বেগম তোর ক্লাসমেট, যা বন্ধুত্ব করে নে। বৃষ্টি বলল, আমরা কি বেশি এসেছি? আপু, আমার সাথে বন্ধুত্ব করবে না তুমি? সোহানা দ্বিধাদ্বন্দ্বে ভুগল। এত সহজে মানুষগুলো তার সাথে মিশে যাবে একটু বুঝতে পারেনি। সে তো ভেবেছিল এত বড়লোক পরিবারের মানুষ তাকে হয়তো পছন্দই করবে না। উল্টো এভাবে চলে আসায় অপমান করে দেবে। সোহানা কিছুটা হাসার চেষ্টা করে বলল, করব। নেহা সিঁড়ি দিয়ে এসে বলল, আমাকে দেখে সবাই ভাবির সাথে পরিচিত হয়ে গেলে? নেহার কথায় সবাই মুখ চাওয়াচাই করলো। সাব্বির আমতা করে বলল, না মানে সোহানা, হয়েছে কি, আজকে আমাদের এক ভাইয়ের বউ আসার কথা ছিল, তাই নেহা বোন ভেবেছে তুমি সে মেয়ে। হামিদা বেগম বুঝলো না ছেলে মেয়েগুলোর মাথায় যে কখন কে চলে, কোন ভাবি আসার কথা আবার। তিনি ওদের কথায় পাত্তা না দিয়ে সোহানাকে বলে উঠল, সোহানা, এই নাও মিষ্টি খাও। মা জানো তো, আমার বড় ছেলে সাহিলের ভাই বাবা হচ্ছে, আর আমরা দাদি হব, সাথে নানু। বুঝলে, তুমি একদম সুন্দর একটা সময় এসেছ। আমরা ভীষণ খুশি হয়েছি। সোহানাকে সাহারা, হামিদা, তাহমিদা মিলে এটা ওটা খাওয়াচ্ছি। তাদের আচরণে বোঝাই যাচ্ছে মেয়েটাকে তাদের মনে ধরেছে। সোহানার প্রথম অস্বস্তি লাগলো, এখন সে নিজেও তাদের সাথে মিশতে পারছে। মানুষগুলো এত ভালো, সহজে কত আপন মনে হচ্ছে। সাব্বির সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সাহেলকে ঠেস মেরে বলল, ভাইয়া ভাবি কিন্তু সেই দেখতে, মাশাল্লাহ একদম পারফেক্ট, পছন্দ হয়ে গেছে। এবার তুমি রাজি হলেও বিয়ে করতে হবে, না হলেও, বলে হাই তুলে চলে গেল। জেরিন, বৃষ্টি, নেহা আঙুলে ছিঁড়ে বোঝালো তাদেরও পছন্দ হয়েছে। সাহেল বিরক্ত হলো, এই মেয়ে কিনা তার বউ, অসম্ভব, সারাদিন বকবক করবে। ভাবতে নিজেকে পাগল লাগছে সাহিলের। কখন না জানি তার মাগুলো তার উপর তেড়ে আসে। মানে কেটে পড়ল। সোহানাকে পেয়ে 3 জাতে গল্প জুড়ে দিয়েছে। এদিকে নেহা, বৃষ্টি, জেরিন, মেহির। সাব্বির বসে কিছু সময় পর আসলো নিখিল। এলাকায় মিষ্টি বিলিয়ে এসেছে সে। নিজের রুমে ভাই বোনদের মিটিং বসেছে দেখে জিজ্ঞেস করলো, কোথায় বোমা ব্লাস্টের পরিকল্পনা করছিস তোরা? সাহিল ভাইয়া জীবনে সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে। উজ্জ্বল হলদেটে গায়ের রং। সাহিল কেন তাকিয়ে আছে জানে না, তবে হৃদয় জানান দিল মুহূর্তে মেয়েটাকে সে সারা জীবন দেখতে চায়। কেন যেন মনে হচ্ছে এই মেয়েকে দেখে হৃদয় তৃষ্ণার্ত হয়েছে। বুকে এক সমুদ্র জল থাকা সত্ত্বেও কেমন মরুভূমির মতো খাকা করছে সব কিছু। এ কেমন অদ্ভুত নানা জানা অনুভূতি। সোহানা ডেকে উঠল, স্যার ছাড়ুন। সাহিল অতর্বাকিয়ে হাসল, কিছুটা ঝুঁকে সোহানার কানের কাছে বলল, সাহিল ইশরাক চৌধুরীর ইজ্জত হরণ করেছো তুমি রমণী। তোমার শাস্তি স্বরূপ তুমি আমার হও, তোমার ইজ্জত ভ্রষ্ট হোক আমার হাতে, পবিত্রভাবে। সোহানার অন্তরাত্মা কেঁপে উঠল যেন। কী সব বলল লোকটা। সোহানা একচোটে রুম থেকে বের হতে গিয়েও পারল না। সাহিল এক ধমক দিয়ে বলল, দাঁড়া বলছি। যেতে বলেছি আমি? অনুমতি নিয়ে তো আসনি, তবে যাওয়ার এত কিসের তাড়া? আমি না বলা পর্যন্ত এক পাও নড়বে না। সোহানা দাঁড়িয়ে পড়ল, মাথা নিচের দিক দিয়ে রেখেছে। বলে উঠল, আপনি তো বলেছেন আসার জন্য। মেহির স্যার বলল, আমি আসতে চাইনি, বিশ্বাস করুন। নকও করেছিলাম, সারা শব্দ না পেয়ে ঢুকে পড়েছি। সরি স্যার। কৈফিয়ত দিচ্ছ কেন? কিছু বলেছি আমি তোমাকে? আর এত ভয় পাও কেন? আমি বাঘ না ভাল্লুক? তাকাও আমার দিকে। সোহানা মাথা দুদিক নাড়ালো, যার অর্থ সে তাকাবে না। সাহিলের হাসি পেল। মেয়েটা ভেবেছে সে এখনও শার্ট ছাড়া আছে। আশ্বস্ত করে বলল, তাকাও, আমি শার্ট পরেছি। আর ফাইলটা দাও। সোহানা তাকালো, হাতের ফাইলটা এগিয়ে দিল সাহিলকে। ভুলক্রমে হাত কিছুটা ছোঁয়া লাগতে সোহানা হাত ছাড়িয়ে এনে জিনে কিছু বলতে যাবে, সাহিল বলে উঠল, ফাইলের কপি আমি রেখে দিচ্ছি, আমি জমা দিয়ে দেব, তোমাকে কষ্ট করতে হবে না। সোহানা মাথা নাড়ালো। সোহানাকে দেখে সাহিলের আবার হাসি পেল। মেয়েটা এত পরিমাণ ভয় পায় তাকে, কারণটা না জানতে বড্ড ইচ্ছে হলো, তবুও দমে গেল। সোহানা বলল, এবার আমি যাই। সাহিল উঠে এসে সোহানার দিকে এগোতে সোহানা পুরো ধুমে পেছনে পেঁচাচ্ছে। সাহিল জিজ্ঞেস করলো, পেছনে যাচ্ছ কেন? অদ্ভুত মেয়ে তো তুমি, আপনি এগিয়ে আসছেন কেন? সাহিল এক ছুটে সোহানার সামনে চলে এসেছে। সোহানা দেয়ালের সাথে চেপে গেছে, কেঁদে দিবে প্রায় অবস্থা। চোখে পানি টলমল করছে। সোহানা আবার কেঁদে ফেললো, বলে উঠল, আমি আর কোনোদিন আসবো না, সত্যি বলছি, এবারের মতো যেতে দিন, চাকরিটাও ছেড়ে দেব। সাহিল ঠোঁট কামড়ে
ধরল নিজে, দুহাত পকেটে ভরে বলল, চাকরি ছেড়ে দুনিয়ার যে কোনায় গিয়ে বসে থাকো না কেন, একবার যখন এসেছ তখন ফেসেছ। সাহেলে যা চাই তা সে নিজের করে নেয়, যে কোনো উপায়ে। ইউনো, তোমার বৃদ্ধ মুখশ্রী কাঁদো কাঁদো মায়াবী চোখ, বিশেষ করে ঠোঁটের কোণে ফুটে ওঠা রক্তিম মায়ার নেশে আমি পড়েছি। তুমি যা খুশি বলো ওটাকে, সারা জীবন চুরি দেওয়ার জন্য হলো আমার তোমাকে চাই। আমি অন্ধকারের ডুবন্ত অমাবস্যা, তুমি আমার সে অমাবস্যায় বেশি ওঠা চাঁদ। হরিণ হয়ে বাঘের খাঁচে আসতে নেই সোনা, এবার শিকারীর হওয়ার জন্য প্রস্তুত হম। সোহানা কাটকাট কণ্ঠে বলল, কখনোই না। পরপর মুহূর্তে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা ছিল আজ বাড়ির সবার, বিশেষ করে ছোট দিন। সাব্বিরের সাথে জেরিন রাগ করেছে, দুজন দুদিন ধরে মুখ ফুলিয়ে রেখেছে। বৃষ্টি এসে জেরিনকে একটা শাড়ি ধরিয়ে বলল, এটা পরে নাও আপু, আমরা সবাই শাড়ি পরবো। মেজমা এটা তোমাকে দিতে বলেছেন, তারাও কিন্তু আমাদের সাথে যাবে, তাই মনে করে পড়ো। জেরিনের মেজাজ খারাপ, সাব্বিরটার সাথে কোনো কথা বলবে না, তাই যেতে চায়নি, কিন্তু বাড়ির সবার মুখের দিকে তাকিয়ে যেতে হচ্ছে এখন। শাড়িটা দেখ তাকিয়ে মুগ্ধ হলো, লাল রঙা একটা শাড়ি, কারুকাজটা ভীষণ নজর কাড়া। মনে মনে মেজমাকে একটা ধন্যবাদ দিয়ে দিল। কিছু সময় না যেতে রূপ ছুটে এসে বলল, আপু জানো কি হয়েছে? রিসোর্টে তো ভাইয়েরা আগে গেল, ওখানে নাকি সাব্বির ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই যাচ্ছি, তুমি কি যাবে? জেরিনের হাত থাকা চিরুনিটা ধপ করে পড়ে গেল নিচে। শাড়িটা শুধু পড়েছিল, চুলগুলো বাঁধলো না, আর এভাবে দৌড় লাগালো নিচে। বৃষ্টি এসে বলল, তুমি কোথায় যাচ্ছ? সাব্বিরের কাছে। কেন যাবে? কেন যাবে মানে? এখন কি ওর কাছে যেতে হলে তোদের পারমিশন নিতে হবে? তোরা যাচ্ছিস তাই এসেছিলাম, না নিলে আমি একাই যেতে পারি। মিহির বলল, আয় জেরিন, গাড়িতে উঠে বস। সবাই আর চোখে জেরিনকে দেখছে। জেরিন কেমন অস্থির হচ্ছে, চোখ মুখে কত ভয় মেয়েটার। আজকে জেরিনের দিকে তাকিয়ে সবাই মিটে মিটে হাসছে। রাগ করে থাকা না, দুইটা কাজ একদম টাইট দিয়ে ছাড়বে ওরা। গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে, তবুও জেরিনের কাছে মনে হচ্ছে গাড়িটি পিঁপড়ার গতিতে চলছে। শহর থেকে 2 ঘন্টার দূরত্বে রিসোর্টটা, প্রকৃতি নানান সাহায্যে সজ্জিত। গাড়ি এসে থামলো সেখানে। জেরিন এক প্রকার লাফিয়ে গাড়ি থেকে নামলো। রিসোর্টে আগে এসেছে সাব্বির, নিখিলের সাথে আসবে নিহা। নিখিল তার বউকে একা কিছুতে আসতে দেবে না। সাহিলের আসার কথা থাকলেও সে বলেছে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে আসবে, বড়রা আসবে দুপুরের পর। জেরিন দিক বেদিক খুঁজে বেড়ালো সাব্বিরকে। রুফকে সামনে পেয়ে জিজ্ঞেস করলো, সাব্বির কোথায়? রুফ হাতের ইশারা করতে একটা কটেজের দিকে দৌড় লাগালো জেরিন। পেছনে গাড়িতে হেলান দিয়ে হেসে চলেছে মিহির আর বৃষ্টি। মাঝখানে একবার হাইফাই দিয়েছে নিজেদের মধ্যে। রুফ এগিয়ে এসে বলল, কি হলো? বুঝলাম না, তোমরা হাসছো, আর আপু তো ভাইয়ের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে এখন এভাবে খুঁজছে কেন? মিহির বলে উঠল, বুঝলি রফ, তোর ভাইয়ার বোন এবার তোর ভাইয়ার ভাবি হতে যাচ্ছে, মানে ওদের মাঝে প্রেম টেম হবে এবার। রূপ বুঝদারার মতো মাথা নাড়ল, যতই হোক একই বংশের কিনা। জেরিন দরজা বেজানো ঘরটার দিকে ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলল। সাব্বির উল্টো দিক হয়ে দাঁড়ানো, কানে মোবাইল, কারোর সাথে কথা বলছে। জেরিন এক ছুটে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় ভরকে গেল সাব্বির। ফোনে কথা বলা বন্ধ করে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। জেরিন এসেছে বুঝেই কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল নিজেও। সাব্বির আজকে নিজে থেকে কিছু বলবে না, আর না কিছু করবে। জেরিন যদি আদৌ তার জন্য কিছু অনুভব করে তো সে নিজে মুখে বলুক। কিন্তু মেয়েটা এভাবে ছুটে আসলো কেন? কি হয়েছে ওর? জেরিন নিচ থেকে সামনে চলে আসলো। সাব্বিরের হাতে মুখে হাত বুলিয়ে দেখলো কোথাও কোনো আঘাত লেগেছে কিনা। জেরিন অশ্রুসিক্ত ভেজা চোখ দেখলো সাব্বির। মেয়েটা ভীষণ রকম ভয় পেয়েছে। জেরিন কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কোথাও লাগেনি তো? রূপ বলল, তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সাব্বির বুঝে গেল ভালো করে এসব কিছু তার ভাই বোনদের চাল, কিন্তু বোকা জেরিনটা বুঝলই না এতটা উতলা কেন হলো মেয়েটা। তবে কি সত্যি জেরিন ভালোবাসে সাব্বিরকে? এক অজানা ভালো লাগায় পুলকিত হলো সাব্বিরের মন। নিজেকে যথাসম্ভব কঠোর রেখে বলল, আমার যা খুশি হোক, মরি বাঁচি তাতে তোর কি? আমার কোনো কিছুতেই তো তোর কিছু যায় আসে না। আমি মরে গেলে তুই বেঁচে যাবি, মুক্তি পেয়ে যাবি, শান্তি পাবি। জেরিন চেঁচিয়ে ডেকে উঠল, সাব্বির। সাব্বির বলে উঠল, চেঁচাচ্ছিস কেন? সত্যি কথা শুনতে পারছিস না কেন? জেরিন ফুফিয়ে কেঁদে ফেলল। কোনো কথা না বলে শুধু কেঁদে যাচ্ছে মেয়েটি। জেরিন ছুটে চলে যেতে চাইল। সাব্বির এভাবে বলতে পারল সে তার মৃত্যু কামনা করে? সাব্বির জেরিনের হাত ধরে ফেলল।
পেছন থেকে জেরিন চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে। জেরিনকে টেনে নিল সাব্বির। শক্ত করে জড়িয়ে ধরতে জেরিন আবার কেঁদে উঠল। সাব্বির জড়িয়ে ধরে রেখে মাথায় থুতনি ঠেকিয়ে বলল, কী ব্যাপার মহারানী, আমার জন্য হঠাৎ এত দরদ, এতটা অস্থিরতা? প্রেমে টেমে পড়ে গেছেন নাকি? জেরিনের কান্না বন্ধ হলেও কোনো কথা বলল না। সাব্বিরের বুকে মাথা ঠেকিয়ে পড়ে রইল। সাব্বিরের কিছু হলে সে এলোমেলো হয়ে যাবে। তার সুন্দর গোছানো জীবনের কর্ণধার তো সাব্বির নিজেই। জেরিন যে বড্ড অগোছালো, সাব্বির ছাড়া তাকে গোছানোর মতো কেউ নেই। জেরিনের কেমন দম বন্ধ লাগে এই ছেলেটাকে ছাড়া। ছেলেটার কিছু হলে তার কী হবে, কীভাবে থাকবে ভেবেই নিজের ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে জেরিনের। সাব্বির নিঃশব্দে হাসল। জেরিনকে রাগাতে বলল, ওই দিন তো বললি আমার মতো মানুষকে চাই না তোর, আমাকে নাকি ভালো লাগে না, আর আমি নাকি বেশি জ্বালাই তোকে, এখন আমাকে জড়িয়ে আছিস কেন? ছাড়। তুই তো বললি যাতে বুকের মধ্যে জড়িয়ে অন্য কাউকে রাখি। তুই থাকতে চাস না এখানে, তবে কেন এসেছিস জেরিন? কিসের টানে, কোন অধিকারে? জেরিন জোরে জোরে শ্বাস নিচ্ছে, কী বলবে বুঝতে পারছে না। দু হাত ধরে এক ফোঁটাও ঘুমাতে পারেনি, এক মুহূর্তের জন্য শান্তিতে ছিল না। সাব্বির তার সবচেয়ে প্রিয় বদভ্যাস, যেটা সে কিছুতেই ছাড়তে চায় না। সাব্বিরকে অভ্যস্ত হতে না করে সে নিজেই জড়িয়ে গেছে সাব্বিরের সাথে। এখন যে পিছু ফেরার কোনো পথ নেই। সাব্বির বলে উঠল, ঘসেটি বেগম, ডু ইউ লাভ মি? জেরিন এক হাতে নিজের শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে। আজ উত্তর দেওয়া দরকার সে জানে, তবুও কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হতে চাচ্ছে না। সাব্বির অপেক্ষা করছে কাঙ্ক্ষিত কথাটা শোনার, কিন্তু জেরিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। বেশ কিছু সময় পর সাব্বির চলে যেতে নিলে জেরিন চেপে ধরে সাব্বিরের শার্ট। সাব্বির পূর্ণ দৃষ্টি দিয়ে তাকায় জেরিনের দিকে। মেয়েটার চোখের পাতা অনবরত কাঁপছে, ঠোঁট বারবার বেজাচ্ছে, এদিক সেদিক দেখছে। সাব্বিরের ঠোঁটের কোণে হাসি। জেরিন সাব্বিরের দুগালে হাত রেখে একটানে তার মাথা নিজের মুখ বরাবর আনলো, কপালে গভীর চুম্বন আঁকলো, গলা জড়িয়ে ধরে গানে মুখ গুজে দিয়ে বলল, ভালোবাসি মির্জাফর। সাব্বির দুহাতে আগলে নিল তাকে, কানের পাশটায় চুমু খেয়ে বলে উঠল, ভালোবাসি। জেরিনকে সাব্বির কোলে তুলে নিতেই জেরিন তার গলা জড়িয়ে ধরে আবার মুখ গুজল ঘাড়ে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, 2 দিন ধরে ঘুমোতে পারিনি আমি। তুই বড্ড পাষাণ সাব্বির, আমাকে দিয়ে ভালোবাসি বাড়ানোর জন্য দূরে গিয়ে বসে রইলি। তুই জানিস না তোকে ছাড়া আমার চলে না, খাওয়া ঘুম থেকে শুরু করে সব কিছুতেই আমার তোকে লাগে। ভালোবাসি মুখেই বলতে হলো আমাকে, কেন তুই কি বাচ্চা, বুঝে নিতে পারিসনি তোর ঘসেটি বেগম শুধু তোকে চাই? তার সব কিছু তোকে ঘিরে, তার সকল অনুভূতিতে মিশে তুই আছিস। তোর বুকে মাথা রাখার অধিকার শুধু তার। শুধু মুখের কথা শুনে তুই আমাকে ছেড়ে যেতে চাইবি? একটু ঘুমিয়ে শক্তি করে নিই, পরেরটা নিয়ে তোর সাথে আমি আবার ঝগড়া করব বলে দিলাম। সাব্বির হেসে উঠল, বলল, কিছু কিছু জিনিস বুঝে নিও, না বোঝার ভান ধরতে হয়, জানিস না? তোর মুখ থেকে শুনতে পাওয়ার মতো শান্তি আর কি আছে বলতো? ঢং করবি না একদম। বউ কার জন্য সাজা হয়েছে ম্যাডাম? জেরিন তো বেমালুম ভুলে গিয়েছিল সে শাড়ি পরেছে আমার জামাইয়ের জন্য, মোটেও তোর জন্য না। সাব্বির হাসলো, কণ্ঠে আদর মিশিয়ে বলল, শুনছিস ঘসেটি বেগম? আমার এখন বাসর করা হয়নি জানিস। এখন কি তোর বউকে রাজি করাতে হবে? না, তাহলে বলছিস কেন? তুই রাজি হ, আমি বাসর করব। এত সুন্দর লাল টুকটুকে বউ সেজে এসেছিস, আমার ভীষণ রকম আদর আদর পাচ্ছে। জেরিন মুখ উঠিয়ে সাব্বিরকে চোখ রাঙানি দিল। সাব্বির জেরিনের মুখে ফু দিয়ে বলল, কি এমনভাবে তাকাস না, বউ মনের ভিতর কেমন কেমন জানি করে। জেরিন সাব্বিরের বুকে একটা মেরে বলল, ধুর। খাটের উপর জেরিনকে নামাতে সাব্বিরকে টেনে বসালো জেরিন। পরে সাব্বিরের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলল, ঘুমাবো, একদম নড়বি চড়বি না, বুঝলি? রাতের ঘুমটা সহ ঘুমিয়ে নি, আজকে রাতে তোকে ছাড়বো না আমি, এখন ঘুমাতে দিব, তবে আগে কথা দে রাতে আমার যা চাই তাই দিবি। তুই নির্লজ্জ হয়ে যাচ্ছিস সাব্বির। সাব্বির হেসে বলল, ঘুমা। মেয়ে, তুমি আমাকে ইগনোর করছো কেন? কতগুলো ফোন করেছি, দেখতে পাওনি নাকি? সোহানা শান্তভাবে তাকিয়ে থেকে বলল, আমি আপনার অফিসের একজন সামান্য কর্মচারী স্যার, কাজের বাইরে কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হয় না। আর রইল ইগনোর করার কথা, সেটা কখনো করলাম? আপনি আপনার মতো, আমি আমার মতো। অফিস টাইমে যতটুকু গুরুত্ব দেওয়ার দেই, এর বাইরে আমার থেকে কিছু আশা করবেন না। আমাকে বিয়ে করবে সোহানা? সোহানা চমকালো, লোকটাকে পাগল, কখন কি বলে ঠিক নেই। বিয়ে? মাথা খারাপ হলো নাকি? কিসব বলছেন? যা শুনলে তাই।
আমি তোমাকে বিয়ে করতে চাই, দয়া দেখাচ্ছেন? ভাবছেন বাবা মা নেই, এতে মেয়েটাকে বিয়ে করে সাহায্য করি? এর আগেও এরকম অনেক করতে চেয়েছে, তাদের উদ্দেশ্যে কিন্তু মোটেও ভালো ছিল না। বেশিরভাগ মানুষই আমার সৌন্দর্য ভোগ করতে চাইতো, এর থেকে বেশি কিছু না। আমি তোমাকে ভালোবাসি মেয়ে। সাহিল কাউকে দয়া দেখানো হলে এতটা পরিশ্রম করতো না, বারবার রিজেক্ট হওয়ার পরও হাসতাম না। আর রইল ভোগ করার কথা, তোমাকে ভোগ করার হলে বিয়ে করার দরকার কেন পড়বে? আমি চাইলে যখন যা খুশি করতে পারি। ভালোবাসার উপর জোর খাটে না, তাই তোমাকে সময় দিয়েছি, আরও দিব। চাইলে বিয়ের পরও সময় নিতে পারো, কিন্তু কান খুলে শুনে রাখো, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করব আমি। অবুঝের মতো কথা বলছেন কেন স্যার? আমি আর আপনি, এটা কীভাবে সম্ভব? আমার মতো মেয়েকে আপনি কেন ভালোবাসতে যাবেন? একদম চুপ, কিছু বলছে না দেখে বেশ কথা ফুটেছে না মুখে। বেশি কথা বললে ভরা রাস্তায় টুপ করে চুমু খেয়ে ফেলবো। আমি তখন দোষ দিতে পারবে না। 28 বছর ধরে সিঙ্গেল, এমনি এমনি থাকিনি, পুরোপুরি বউ হওয়ার জন্যই অপেক্ষা করছি। ভালোই ভালো রাজি হয়ে যাও, না হয় আগে বাসর করবো, পরে বিয়ে। সোনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, কি নির্লজ্জের মতো কথাবার্তা! এ কোন পাগলের পাল্লায় পড়লো শেষমেশ? দেখুন সাহিল, সাহিল 2 কদম এগিয়ে এসে বলল, বিয়ে না হওয়ার আগে দেখাতে চাচ্ছ? নওয়াজুবিল্লাহ, মাশাল্লাহ। সোহানা অবাক হয়ে বলল, এখানে মাশাল্লাহ বলার কী আছে? সাহিল এগিয়ে গিয়ে বলল, তোমাকে বলিনি, আমার শালিকাকে বলেছি। ওই তো আমার বোনটা তৈরি হয়ে চলে এসেছে। রাহা এগিয়ে এসে বলল, কেমন আছো ভাইয়া? অনেক ভালো, তবে চলো যাওয়া যাক। সোহানা অবাক হয়ে বলল, কোথায়? রাহা বলে উঠল, তুই জানিস না, ভাইয়া তো আমাদের দুজনকে নিতে এসেছে, ঘুরতে যাচ্ছি। তুই ওনাকে আগে থেকে চিনিস? তুই বলিসনি তো কী হয়েছে? ভাইয়া তো সব বলেছে আমাকে। আর আমার কিন্তু দুলাভাই অনেক পছন্দ হয়েছে। তোদের বিয়ে তো আর 10 দিন পর। সোনা হা হয়ে তাকিয়ে, কিসের মধ্যে কিসের বিয়ে? সাহেল বলল, রাহা যাও গাড়িতে বসো, তোমার আপুকে আমি নিয়ে আসছি। সোনার আগে কটমট করে তাকিয়ে বলল, কোন ধরনের অসভ্যতা এগুলো? আমার বোনকে কেন মিথ্যে বললেন আপনি? কে আপনাকে বিয়ে করবে? আপনার সাথে কোথাও যাব না আমি। সাহিল সোনার হাত টেনে ধরে বলল, চুমু খাবে নাকি যাবে? সাহিল মুখে গিয়ে আনতে ঘাবড়ে গেল সোহানা। চোখ বন্ধ করে বলে উঠল, যাব। কিন্তু কাজটা মোটেও ঠিক করছেন না আপনি। ঠিক বেঠিক না ভেবে আমি ভালোবেসে যাবো এভাবে। পারলে আটকে দেখাও। সোনা বিরক্ত নিয়ে গাড়িতে উঠল। এই লোকটা কেন তার জীবনে আসলো? ভালোই তো ছিল সব কিছু। বিয়ে করতে চায় না সোহানা, তাকে ছাড়া তার বোনটা কেউ নেই। মেয়েটা একা একা কীভাবে থাকবে? ওকে ছাড়া থেকেছে কোনো দিন? এতটা স্বার্থপর হতে পারবে না সোহানা। দরকার পড়লে সহজ ছেড়ে পালিয়ে যাবে, তবুও বিয়ে করবে না। নেহাকে কোলে করে নিয়ে ঘুরছে নিখিল, মাটিতে পা ফেলতে দিচ্ছে না একদম। নেহা বিরক্ত হচ্ছে, এখনই এরকম করছে, পরবর্তীতে কি করবে এই লোক? রিসোর্টে সবাই এসেছে, কিছুক্ষণ হলো সাহিলের গাড়ি এসে থামলো। তখনই সোহানা রাহা নামলো গাড়ি থেকে। সোহানা সবাইকে দেখে অস্বস্তিতে পড়লো। না জানি কী ভাববে মানুষগুলো, ছেঁচড়া ভাবলেও ভুল হবে না। মানুষটা এমন কেন? নিজের ফ্যামিলির মাঝখানে নিয়ে আসার কি মানে? সোহানা ধীর কণ্ঠে বলল, স্যার আপনার পরিবারের সবাই কী ভাববে বলুন তো? একজন অপরিচিত মানুষকে ধরে নিয়ে আসলেন আপনি, যাকে তাকে সব জায়গায় মানায় না। যাকে তাকে মানে কি? হ্যাঁ, তোমার কি ভালো থাকতে ভালো লাগে না? আমাকে রাগিয়ে দিতে এতটা ভালো লাগে তোমার? একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার হবু স্ত্রী, তাই এখানে থাকার তোমার সম্পূর্ণ অধিকার আছে, যতটা আছে আমার। যদি তাও কোনো অসুবিধে থাকে তো চলো কাজী অফিসে বিয়ে করে আসি এক্ষুনি। সোহানা চুপসে গেল। রাহা ইতিমধ্যে সবার সাথে কথা বলছে। সাহিল তাকে আগে একবার বাড়ির সবার সাথে পরিচয় করিয়েছে। সাহিল ভালো করেই জানে সোহানার বোনের বাহানা দিবে, তাই ঠিক বুঝে শুনে শালিকাকে আগে নিজের দলে এনেছে। এবার কোথায় যায় দেখবে। সোহানাকে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি। সাহিল সরাসরি বলেই দিয়েছে সে মিহির আর নিখিলের রিসেপশনের দিন বিয়ে করবে, তাও সোহানাকে, না হয় সব সময় মতো বিয়ে করা বাদ। কথা শুনে সবাই হেসেছিল। বংশের বাকিগুলো এক বিয়ে, এটাও স্বাভাবিক না। হুট করে বিয়ে করে ফেললাম, ছেলে মেয়েগুলো যা হলো না, একদম বাদিয়ে রাখার মতো। সোহানা কথা কম বলছে, মেয়েটা এমনিতেই শান্ত, কিন্তু রাহা চঞ্চল। সবার সাথে ভাব হলেও রূপের সাথে হলো না। ঘটনাসূত্রে জানা গেল তারা কলেজে কম্পিটিশনে দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। দুজনে মেধাবী, কেউ কাউকে ছাড় দেয় না। বেশিরভাগ সময় দুজনের স্কোর সমান
না হয় 1-2 নম্বরের পার্থক্য। সামনে ছেলে মেয়েদের অনুষ্ঠান, সবাই ব্যস্ত থাকবে, তাই এই একটা দিন সবাই মিলে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। রাতে থেকে সকালে আবার বাড়ির উদ্দেশ্যে যাবে। রাতে রান্না ছড়িয়েছে মাহফুজ চৌধুরী, আর ছেলেগুলো রান্না করবে। মেয়েদের ছুটি দিয়েছে, খিচুড়ি রান্না হচ্ছে এক হাঁড়িতে। এক পাশে বসেছে গানের আসর, ছোট বড় সবাই গান গাচ্ছে। রান্নার পাখি পুরুষ তাল মেলাচ্ছে, আনন্দময় একটা পরিবেশ। রাত আড্ডা দেওয়ার পরেই বরাদ্দকৃত ঘরগুলোতে গিয়ে ঢুকলো সবাই। সাহিল সোহানাকে ডেকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, আশা করি কিছুটা সময় নিজে ইচ্ছেতে আমার নামে করবে। সোহানা এরকম ভাবে বলতে কখনো দেখেনি সাহিলকে। কি বলতে চায় মানুষটা? তার কি মন খারাপ? সে পেছনে হাঁটা দিল। সাহিলের পুকুরের মতো ঘাট বাঁধানো অংশটায় বসলো দুজন। রং বেরঙের বাতিতে সেজেছে আশপাশ, পানিতে ভেসে উঠেছে তার প্রতিচ্ছবি। সাহিল বলতে শুরু করলো তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব কিছু। সাহিল বলা শেষ করতেই কারো কান্না শব্দে থমকে গেল। সোহানা কেঁদেই চলেছে। সাহিল কি বলবে বুঝতে পারল না। মেয়েটা এত নাজুক কেন? এত ছোঁয়ার আগে গলে যায় কেন? যে বলতে গেছিল কাদার কথা নিজের, কিন্তু কাছে কিনা মেয়েটা। শান্ত করার জন্য সোহানার মাথায় হাত রাখলো সাহিল। সোহানা এসে জড়িয়ে ধরলো সাহিলকে। বেচারা তো ভেবে ব্যাপারছাকা খেয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। মেয়েটা এত কাছে কেন আসলো? সাহিল নিজেকে বহু কষ্টে সামলে বলে উঠল, কি হচ্ছে কি সোহানা? এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন তুমি? তুমি আমার জীবনসঙ্গী হবে, সব কিছু জানানো আমার উচিত ছিল, তাই বলেছি। এসব কিছুই অতীত, বর্তমানটা সুন্দর। তোমাকে পেয়ে গেলে ভবিষ্যৎটা আরও সুন্দর হবে, বিশ্বাস করি। সোহানা শান্ত হলো সাহিলের থেকে। দূরে গিয়ে নাক টেনে বলল, সরি, আপনার কথাগুলো শুনে কষ্ট লাগলো, তাই কেঁদে ফেলেছি। সাহিল সোহানাকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমার কষ্টে কাঁদার জন্য নিজের জীবনে আনছি না তোমায়, নিজের সুখের ভাগীদার বানাতে আনছি। আমার সব ভালো তোমার হোক। তোমাকে ছোঁয়ার আগে তোমার দুঃখ কষ্টগুলো আমার হোক, সাথে তোমার ভালোবাসা একান্তই আমার হোক। সোহানা তাকালো সরলভাবে। ছেলেটার কথায় কোনো মিথ্যে নেই। কি অপূর্ব সুন্দর স্বীকারোক্তি, এক মিষ্টি আবদার। সোহানার মতো সামর্থ্য দুর্বল রমণী কি পারবে তা রক্ষা করতে? এখনও শাড়ি পাল্টানো হয়নি জেরেনের। ভেবেছে এখনই ফ্রেশ হবে। দরজার শব্দ পেয়ে পেছন করে দেখলো সাব্বির এসেছে। জেরেন হেসে বলল, তাড়াতাড়ি চলে আসলে যে, আড্ডা দেওয়া শেষ? সাব্বির কথা বলল না, নিঃশব্দে এগিয়ে আসলো। জেরেন বলে উঠল, তুই বস, আমি শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি। জেরেন এগোতে শাড়ির আঁচলে টান পড়ল। কোনো রকম পিন আপ করা না থাকায় আঁচলটা সরে গেল সহসা। জেরেন নিজে সহ হ্যাচকা টানে এসে পড়ল সাব্বিরের বুকে। জেরেন লজ্জা পেয়েছে অনেক। আঁচলের এক পাশ চেপে ধরে চোখ নিচের দিকে রেখেছে। সাব্বিরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না কেন জানি। কাপা কণ্ঠে বলল, কি? সাব্বির জেরিন ঠোঁটে আঙুল রেখে বলল, আজ রাতটা আমার জেরিন, নো মোর এক্সকিউজ। জেরিন কেঁপে উঠল এরকম কথায়, এলোমেলো ছোঁয়ায়। সাব্বির জেরিনের কোমর জড়িয়ে ধরতে জেরিন তাকালো সাব্বিরের চোখের দিকে, যে চোখে আজ শুধুই কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। নেশাতুর চোখ জোড়া উপেক্ষা করার সাহস কি আছে জেরিনের? সে তো হারিয়ে যাচ্ছে সাব্বির সে গভীর চোখের চাহনিতে। সাব্বিরের কাঁপা নেশা ভরা কণ্ঠ, ফিরিয়ে দিবি? জেরিন এখনও তাকিয়ে। ছেলেটা আজ তার অধিকার চাইছেন। নিজের প্রিয় মানুষের কাছে এতটুকু চাওয়ার মাঝে কোনো অপরাধ নেই। আছে শুধু একরাশ মুগ্ধতা। হবি না আমার জেরিন? পুরোপুরি আমার হয়ে যা প্লিজ। ফিরিয়ে দিলে কি করবি? জেরিনের চোখ হাসছে, তবে কণ্ঠ গম্ভীর। সাব্বির ঠিক বুঝলো মেয়েটাকে চেনা আছে তার, তাই বলে এমন মুহূর্ত মজা করবে। সাব্বির জেরিনের মাথার পেছনে খোপায় হাত রেখে একটানে চুলগুলো খুলে ফেলে টেনে নিয়ে আসে জেরিনের মুখটা। চোখ ডুবিয়ে দেয় জেরিনের গোলাপ রঙা ঠোঁটে। মৃদু একটা কামড় বসিয়ে ছেড়ে দিয়ে বলে, জোর করবো তবু আমার করব। জেরিন ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, মজা করছিলাম, তাই বলে কামড় দেবি? শর্ত, তোর থেকে কিছু চাই না আমার। আমার চাই কি? আপাতমস্তক পুরোটাই তোকে। বিরিয়ানি টেস্ট করার সময় এসে গেছে ঘসেটি বেগম। জেরিনের লজ্জায় মরি মরি অবস্থা। পালাতে গিয়েও পারল না, আবদ্ধ হতেই হলো নিজ ইচ্ছেতে সাব্বির নামক খাঁচায়। পূর্ণতা পেল আজ তাদের ভালোবাসা। সম্পর্কটা আজ নাম পেয়ে গেল নিজের। সকাল সকাল ঘুম থেকে উঠতে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে, বিশেষ করে সাহিল, সাব্বির, জেরিন, সোহানা। তবে কিছু করার নেই, তাদের যেতে হবে, অফিস আছে আজ। গৃহিণীদের তো বাড়ির সব যতই বলুক তাদের কেউ ছুটি দেয় না, সারাদিন খেটে মরে। এইসব তো মুখের কথা, নিজের সংসারে মায়া তারা কাটাতেই চায় না কোনো দিন।
আবার বাড়িতে আছেন সেতারা বেগম। এত করে বলেও মানুষটিকে আনতে পারলেন না তারা। সে বাড়ি ছেড়ে কোথাও যায় না। আজকাল বয়স হয়েছে, সবসময় বলে বেড়ান মরার হলে নিজ বাড়িতেই পড়ে যেন মরতে পারেন। তার স্বামীর স্মৃতি আছে এই বাড়িতে, এটা ছেড়ে তিনি কোথাও যাবেন না। বলা তো যায় না, কবে উপরে যাওয়ার ডাক আসে। জেরিন গাল ফুলিয়ে বসে আছে। সাব্বিরকে বকেছে অনেক। ঠোঁট উল্টে ফের বলল, আমার কি হাল করেছিস? তোকে ভালো মনে করেছিলাম, সবার কাছে তোর নামে বিচার দিয়ে দিব বলে দিলাম। ভালো লাগে না। সাব্বির কাঁচুমাচু হয়ে বসে। যা বাবা, ও আবার কি করলো? বসতি বেগমই তো সব দোষ, যত যাই হোক। তাই বলে কি বউকে আদর করতে পারবে না? আদর করলে তো এখন কথা শোনাচ্ছে। মানবতা আজ কোথায়? আমি কি করেছি? সাব্বিরের এমন কথা শুনে জেনে সরু চোখে তাকালো। নাকের ডগায় রাগ নিয়ে ফুস করে উঠে বলল, তুই কিচ্ছু করিসনি? এই দেখ, গলাতে একদম লাল হয়ে আছে। এখন সবগুলোতে মিলে আমার মজা উড়াবে। বাবুজান ময়না রাগ করে না। কে তোমাকে দেখবে না? আমি তোমাকে লুকিয়ে রাখবো, ওনা দিয়ে বউ সাজিয়ে দেব। যেদিন দু চারটা বসিয়েছে সাব্বিরের হাতে, পিঠে উল্টো দিক মুখ করে বসে রইল। সাব্বির সামনে গিয়ে বসলো। মেয়েটা দিন দিন একদম বাচ্চা হয়ে যাচ্ছে। সব আল্লাহর জন্য তার বেড়েই চলেছে। সাব্বির পড়েছে মহাজালায়। বউর মান ভাঙাতে ভাঙাতে বেচারার হাল বেহাল হয়ে গেছে। সাব্বির জেরনের মুখটা দুহাতে মুঠে নিয়ে কপালে গালে চুমো দিল। টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে ধরল। মাথায় থুতনি ঠেকিয়ে বলল, সরি বললাম তো। আর করব না এমন। আমার কষিটি বেগমকে লজ্জায় পড়তে হবে এমন কাজ আমি করব না। জেরিন দুহাতে সাব্বিরের কোমর জড়িয়ে ধরে বলল, তুই একটু একটু ভালো, তবে বাকি পুরোটাই বদের হাড্ডি। সাব্বির হাসলো, মিনমিন করে বলল, বদের হাড্ডি একমাত্র বউ, ধন্যবাদ। এখন চলেন, আমাদের বাড়ি যেতে হবে। বাড়িতে জমজমাট পরিবেশ, সব আত্মীয় স্বজন 3 দিন আগেই চলে এসেছে। ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান, তার উপর সাহিলের সাথে পরিচয় করিয়ে দিবেন। আবার ছেলেটা বিয়ে করবে একই দিনে, কিন্তু সে কোথায়? সোহানা মেয়েটাকে বোঝানোর পর রাজি করাতে পারেনি কেউ। ছেলে বলছে বিয়ে হবে, আয়োজন করো। বড়রা দ্বিধাদ্বন্দ্বে আছে। যেখানে কোনেই রাজি না, সেখানে বিয়েটা আদৌ হবে তো? নেহা নিখিলের বাবা মা হওয়ার খবর আত্মীয়দের দিতেই নেহাকে নিয়ে মেতেছে সবাই। মেয়েটা অসুস্থ থাকে, কিছুটা শুরুর দিকে এরকম হয়। ছেলেটাকে বোঝাতে যাবে এসব। সে তো নেহার কিছু হলে হাত পা ছড়িয়ে কাঁদতে বসে পড়ে। এতে ঝগড়া তো সাথে ফ্রিতে দেখতে মিলে সবার। তবুও কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। অফিসের কাজ করছে তো ভিডিও কল দিয়ে বসে থাকে নিখিল। ওর বউকে 24 ঘন্টায় দেখা লাগবে। নেহা কাশি দিয়েছে তো মায়েদের ফোন দিয়ে পাগল করে ফেলেছে এই ছেলে। নেহা বিরক্ত হয়ে এসব দেখে। তারপরও দিন শেষে একটা মুগ্ধতায় পরিপূর্ণ হয় হৃদয়। কত ভাগ্য করে এমন ভালো জীবনসঙ্গী পেয়েছে নেহা। মানুষটা কত বেশি যত্ন করে তাকে। সম্মান ভালোবাসায়ও কোনো কমতি নেই। এতটাও কি পাওয়া ছিল তার? নিখিলের মতো মানুষকে ভালোবেসে সত্যিও কোনো ভুল করেনি। জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়তো ছিল নিখিলকে বিয়ে করাটা। সবচেয়ে ভালো অনুভূতি ছিল নিখিলকে ভালোবাসা, তার ভালোবাসার চিহ্ন নিজের মধ্যে ধারণ করা। অতি সুখে আজ নেহা কেঁদে ফেলল। কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সাহিল সোহানাকে বলছে একটু দাঁড়াতেন, আজকে ওর সাথে শেষ কথা বলবে। তারপরে যদি রাজি না হয় তো সাহিল সোহানাকে বিরক্ত করবে না। এমন কথা শুনে সোহানা খুশি হবে নাকি বুঝতে পারছে না। সে তো অবাকের চরম পর্যায়ে। এদের ছেলে এত সহজে তাকে বিরক্ত করা ছেড়ে দিলে তো ভালোই। সাহিল আসলো কিছুক্ষণ পর। সোহানা দাঁড়িয়ে কিছুটা দূরে। সাহিল এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। সোহানা একবার দেখলো ছেলেটাকে। সত্যি ভীষণ সুদর্শন এই পুরুষ। ফর্মাল পোশাকে ঘামে ভেজা, মুখটা দেখতেও বেশ লাগছে। তার উপর টাকা পয়সার অভাব নেই। অনায়াসে যে কোনো ভালো মেয়ে পেয়ে যাবেন। সোহানার থেকে 1000 গুণ বেশি সুন্দর। যোগ্য কাউকে, কিন্তু মানুষটা কেন যেন তার পেছনে পড়েছে, কে জানে। শায়ের মুখটা গম্ভীর করে রেখেছে। থমথমে কণ্ঠ বলল, গাড়িতে এসে বসো। আর ভয় নেই, কিছু করব না। কথা যেখানে শেষ হবে সেখানে নামিয়ে দেব। সোহানা কথা বাড়ায় না, গিয়ে গাড়িতে উঠে বসে। সিট বেল্ট লাগিয়ে বলে উঠল, কি বলতে চান বলুন। বিয়ে করতে কেন চান না মিস সোহানা? সোহানা চমকালো। প্রথম দিন থেকে তুমি করে বলে আজ আপনি? একবার তো বলেছি স্যার, আমি সত্যিটা জানতে চাই। সব কিছু বলার পর কারণ পছন্দ হলে আমি আপনাকে আর বিরক্ত করব না। স্যার কথা দিলে রাখেন, এতটুকু ভরসা করতেই পারেন। তবে তবে যদি কোনো ফালতু রিজন দেন তো তুলে আচার দিতেও দুবার ভাববো না। সোহানা বরকালো। সোজা সাপটা থ্রেট দিচ্ছেন? কি অদ্ভুত লোক। আশা করি আপনার আমার বিষয়ে কোনো কিছু অজানা নাই স্যার।
আমি এতিম, আমার শুধু একটা বোন আছে, আমি ছাড়া তার কেউ নেই। আমি বিয়ে করলে নিশ্চয়ই তাকে নিজের সাথে রাখতে পারবো না। আমি স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে পারবো না স্যার। আমার বোনকে একা ফেলে আপনার বাড়িতে গিয়ে আমি শান্তি পাবো না। আপনাকে অপছন্দ এমনটা নয়, মানুষ হিসেবে আপনি যথেষ্ট ভদ্র, ভালো, যে কেউ বিয়ে করতে চাইবেন, কিন্তু আমি করতে চাই না। আমার বোন কষ্ট পাক এমন কিছুই আমি করতে পারবো না। গাড়ি থামতে সোহানা ভাবলো সাহিল হয়তো তাকে নামিয়ে দিবে। সোহানার নিচ থেকে নামতে গেলে সাহিল ধমক দিয়ে বলল, নামতে বলেছি আমি। সোহানা চুপসে গেল। এর মধ্যে সেখানে আসলো রাহা। রাহাকে দেখে সোহানা অবাক হয়ে বলে, তুই এখানে? সাহিল গাড়ি থেকে নেমে গেল। সোহানাও নামলো। তিনজন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। রাহা সোহানার মুখোমুখি দাঁড়িয়ে বলল, এই তুমি আমাকে ভালোবাসো আপু? তোমার থেকে এটা আশা করিনি আমি। সোহানা অবাক চিত্তে তাকিয়ে। সাহিল কিছুটা দূরে দাঁড়িয়ে, কি বলছিস রাহা? তুমি গাড়িতে ভাইয়াকে যা যা বলেছো সবই শুনেছি আমি। তুমি বিয়ে করলে আমি তোমাকে স্বার্থপর ভাববো? এই চিনো তুমি তোমার বোনকে? এতটুকু বিশ্বাস নেই আমার উপর? তুমি যদি বিয়ে না করো তো বেশি কষ্ট পাবো আমি। আমি জানি তুমি আমাকে সুখে রাখতে চাও, ওটা বিয়ের পরও রাখতে পারবে। ভাইয়া ভীষণ ভালো মানুষ, আমিও চাই তুমি ভালো থাকো। তোমার খুশি চাওয়ার কি ওদিকে নেই আমার? আমি একা থাকতে পারি তো আপু, হোস্টেলে শিফট হয়ে যাব। তোমার যখন খুশি আমার সাথে দেখা করতে পারবে। তুমিও জানো আমিও জানি আমাদের জীবন অনেক কমপ্লিকেশন ছিল। জীবন কোনোদিন সরল রেখায় চলে না, বাস্তবতা মেনে নিতে হয়। ঘরে আসা সৌভাগ্যকে পায়ে ঠেলতে হয় না আপু। দেখবে তুমি ভীষণ সুখে থাকবে। তুমি সুখে থাকলে তোমার বোন অনেক ভালো থাকবে। তুমি কি চাও না আমি খুশি থাকি? সোহানা নিজের বোনকে জাপটে জড়িয়ে ধরে বলল, বড়দের মতো কথা বলতে শিখে গেছিস? আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে না? আপু বলো না বিয়েটা করবে, শুধু আমার জন্য প্লিজ। কিন্তু কোনো কিন্তু নেই, বিয়েতে তুমি রাজি, এ কথাটা ভাইয়াকে বলে আসো যাও। সোহানা বোনের দিক সরু চোখে তাকালো, মিনমিন করে বলল, তুই বলে দে, আমি এটার সাথে কোনো কথা বলবো না। রাহা মুখ চেপে হাসলো। ভাইয়াটাকে তার আপু কেন যেন এত ভয় পায় কে জানে। যাক, বিয়েটা তো করবে, এতেই হবে। গাড়িতে উঠে বসতে সাহিল রাহাকে ডেকে বলল, সামনে বসতে। সোহানা গিয়ে পিছনে বসেছে। সাহিল যে পুরোদমে সোহানাকে ইগনোর করছে তা বুঝতে বেগ পেতে হলো না সোহানার। রাহার সাথে কথা বলছে সাহিল। রাহার হোস্টেল ঠিক করেছে, সে বাসা থেকেও কাছে। আজকেই সাহিলের সাথে সাহিলদের বাড়িতে যাবে রাহা আর সোহানা। রাহাকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে সাহিল আবার গাড়ি স্টার্ট দিল, যার ফলে সোহানা নামতে গিয়ে মাথায় কিছুটা আঘাত পেল। পড়ে বসে পড়লো আগের জায়গায়। কি একটা মানুষ, বলে কয়ে গাড়ি চালাবে না? কোথাও একটা যাচ্ছে। তারা সাহস করে সোহানা জিজ্ঞেসও করতে পারছে না। সাহিল রেগে আছে, চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট। একটা ছোট বাড়ির সামনে গাড়িটা থামতে সাহিল নেমে গাড়ির দরজা খুলে দিল। সোহানা চুপচাপ নেমে গেল। লোহার গেট পেরিয়ে একতলা বাড়িটির সামনে ঢুকল। তারা শহর থেকে কিছুটা দূরেই বটে। বাড়ির দরজায় ধাক্কা দিতে বেরিয়ে আসলেন মধ্যবয়স্ক মহিলা। সাহিলকে দেখে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বাবা? সাহিল হেসে বলল, ভালো আছি মামি। একজনকে তোমার সাথে দেখা করাতে আনলাম। কাকে? তোমার ছেলের বউ। সোহানা কাপটি মেরে সাহিলের পিছনে লুকিয়েছিল। সাহিল শক্ত হাতে টেনে তাকে সামনে আনলো। সোহানা অপ্রস্তুত হেসে সালাম দিল। মিসেস খান তার মুখে হাত রেখে বলল, মাশাল্লাহ, ছেলে আমার পছন্দ আছে। বাবা ভিতরে আয়, প্রথমবার মেয়েটাকে নিয়ে এসেছিস, কিছু মুখে দিতে হবে তো। সাহিল সোহানার হাত টেনে ভিতরে নিয়ে গেল। সাহিল ইলিয়াস খানের সাথে দেখা না করলেও সোহানা করেছে। ইলিয়াস খান দোয়া করলেন তাকে। ছেলেটা যে এত কিছুর পরেও তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছেন, এটাও কি কম? ছেলেটা জীবনের সব সুখ তো তিনি বিনষ্ট করেছেন। বাকি জীবনটা না হয় অনেক অনেক বেশি সুখ শান্তিতে কাটুক, তারাই দোয়াই করেন। সাহিল বিদায় নিয়ে সোহানাকে নিয়ে গেল শপিং মলে। ছেলেটা কোনো কথা বলছে না, তবুও ছুটিয়ে মারছে সোহানাকে। বেচারি এবার পারলে কেঁদে দেয়। সাহিল শোরুমের ভেতর ঢুকে সোহানাকে রেখে চলে গেল। একটা মেয়ে এসে জিজ্ঞেস করলো, ম্যাম কি লাগবে? সোহানা আশপাশ চোখ বুলিয়ে সাহিলকে খুঁজলো। এমন একটা জায়গায় একা ফেলে চলে গেল। সোহানার চোখ শান্ত হলো সাহিলকে দেখে। সাহিল এসে শোরুমের মেয়েটার সাথে কথা বলল, পরে নিজেই গিয়ে সব কেনা শুরু করেছে। এক বস্তা শপিং ব্যাগ সোহানার হাতে। সোহানার তো তাই মনে হচ্ছে। এতগুলো ব্যাগ সাহিল কীভাবে পারল সোহানার হাতে দিতে? এর কি কোনো দয়া মায়া নেই? রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়লো সব কিছু। হোঁচট খেয়ে নিজেও পড়ল সোহানা।
সাহিল এগিয়ে এসে শপিং ব্যাগগুলো উঠালো, সোহানাকে টেনে উঠিয়ে গাড়িতে গিয়ে বসালো। সোহানার কোনোই কেটে গেছে, তবুও সে নিশ্চুপ, কোনো রকম চেপে ধরে আছে। শপিং ব্যাগগুলো পেছনের জায়গায় ভরাট করে ফেলায় সামনে বসেছে সোহানা। একটা সময় সোহানা ঘুমিয়ে পড়ল। সাহিল সেদিকে তাকিয়ে হাসলো আর বলল, একটুখানি ইগনোর করা সইতে পারছো না জান? আর তুমি কি করছিলে? তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য তোমাকে দূরে রাখতেই পারি আমি। আর একটু কষ্ট দিব, পর কোনো রকম কষ্ট পেতে দিব না তোমায়, প্রমিস। সাহিল সোহানার দিকে তাকালো, হাত ধরার পর বুঝলো হাত তরল কিছু আছে। আচমকা গাড়ি ব্রেক কষলো। সাহিল, রক্ত? মেয়েটার হাত কাটলো কখন? ও তো যত্নশীল হয়ে চলেন নাকি? হাতটা টেনে জামার হাতাটা সরাতে আটকে উঠল সে। টিস্যু টেনে নিয়ে পরিষ্কার করলো হাত। ভাগ্য ভালো রক্ত পড়া বন্ধ হয়েছে, ক্ষত তেমন ঘাড়ো না। সাহিল আশেপাশে তাকালো। হাইওয়ের ঠিক পাশে একটা ফার্মেসি। এই মুহূর্তে এটারই প্রয়োজন বোধ করছিল। গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে গেল এক প্রকার। ব্যান্ডেজ করে স্বস্তির নিঃশ্বাস নিল। গাড়ি ছুটলো আবার বাড়ির উদ্দেশ্যে। মেন গেটের কাছে আসতেই ঘুম ছুটে গেল সোহানার। তা দেখেও যেন দেখলো না সাহিল। পার্কিং এরিয়াতে গিয়ে হঠাৎ সাহিল রাগে সোহানার দুগাল চেপে ধরল, হিসিয়ে বলল, আমাকে এতটা নিচু মন মানসিকতার ভাবো কিভাবে তুমি? তোমার বোনের কথা ভাবো না? ভাবলে কি করে? তোমার সাথে বিয়ে না হলেও তোমার বোনকে হেল্প করতাম আমি। আর তুমি কি বললে তাকে সাথে রাখতে পারবে না? আমাকে বিয়ে করলে? মানলাম তোমার মনে এসব নিয়ে চিন্তা ছিল, সরাসরি আমাকে একবার বলতে পারোনি? আমাকে তোমাকে মেরে ফেলতাম বললে? তোমার বোনকে আর তোমাকে এ বাড়িতে রাখার সিদ্ধান্ত কবেই নিয়েছিল নিখিল? সাথে বাবা মাও, মেজো চাচু, ফ্রেন্ড ছিল। তোমার বাবা কোনো সম্পর্ক ছাড়াও রাখতো আমার পরিবার। আর তুমি কি না? যাই হোক, রাহা নিজেই থাকতে রাজি হয়নি। মেয়েটা বলল তার এখানে থাকতে আত্মসম্মানে লাগবে, তাই জোর করিনি। সোহানা ব্যথায় কুকড়ে উঠল, ফুফিয়ে কেঁদে উঠল। সাহিল হাত নরম করলো, তবে সরালো না। নিজের মুখ এগিয়ে আনলো সোহানার দিকে। সোহানা কান্না থামিয়ে দিয়েছে, বয়ের চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। সাহিল তা দেখে হাসলো, কানের কাছে মুখ নিয়ে বলল, চুমোটা তোলা থাক সোহা। সোহা এখনও থ মেরে বসে। সাহিল শপিং ব্যাগগুলো হাতে নিয়ে বলে উঠল, গাড়িতে থাকার ইচ্ছে হলে ডোর লক করে থাকো, বলা যায় না কখন কি চলে আসে। সোহা নাই অন্ধকারে থাকবে মানে তড়িৎ ব্যতীত করে নেমে গেল। সাহিল পেছন পেছন বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। সাহিল গিয়ে গিয়ে সবার জন্য আনা শপিং ব্যাগগুলো একে একে দিয়ে দিল। 4 দিন আগে শপিং করেছে অনুষ্ঠানের জন্য, তাও ছেলের দেওয়া উপহার পেয়ে খুশি বড়রা। ভাই বোনরাও খুশি হলো। বাকি শপিং ব্যাগগুলো নিজের সাথে করে নিয়ে চলে গেল। সোহানাকে কিছু দেয়নি দেখে ব্রু কুচকে তাকালো সব ছোটরা। জেরিন বলে উঠল, সোহানা তোমাকে কিছু দিল না ভাইয়া? সাব্বির বলে উঠল, ঘর অন্যায়, এটা মানা যায় না। এত মিষ্টি বোনটারে কিছু দেবে না কেন? চল চল, সবাই নতুন জামাইয়ের ক্লাস নিয়ে আসি। হামিদা বেগম সোহানাকে টেনে নিয়ে গেল মাহমুদা বেগমের সাথে, পরিচয় করিয়ে দিল। সাথে আরও কিছু নিকট আত্মীয়। সোহানা হেসে হেসে সবার সাথে কথা বলছেন। মন খারাপ তার, সাহিল যদি এমন ব্যবহার করবে তবে বিয়ে কেন করছে? দিন পেরিয়ে যায়। চোখের পলকে সাজসজ্জায় সজ্জিত 3 জোড়া যুগল। নেহা পরেছে গোলাপি রঙা শাড়ি, নিখিল সাদা প্যান্ট কোট পরেছে, মিহির গোল্ডেন কালারের স্যুট। বৃষ্টি সেজেছে লাল বেনারসি পরে। ওরা স্টেজে চলে এসেছে। সোহানাকে এখনও তৈরি করছে জেরিন, রাহা, নিখিলের কাজিনরা। কিছু সময় পর পুরো উঠোন জুড়ে ছুট লাগালো জেরিন। সামনে সাব্বিরের পরনে নীল রঙা পাঞ্জাবি। বিয়ে বাড়িতে মেয়েগুলা দফায় দফায় এসে ক্রাশ খেয়েছিল সিঙ্গেল ভেবে। সাব্বিরের পেছনে ছুটতে থাকা জেরিন পরনে আকাশের নীল মিশ্রণের লেহেঙ্গা। এক হাতে লেহেঙ্গা উঁচু করে ছুটছে আর বলছে, আবার লাগবি আমার পেছনে? বল, কেন আমার চুলগুলো খুলেছিস? সাব্বির থেমে যায়। হঠাৎ একটা মেয়ে সামনে আসায়। মেয়েটি এসে গদগদ কণ্ঠে বলল, আপনি দেখতে তো সুপার হট মিস্টার সাব্বির। জেরিনের আগে ফুসছে, কোমরা হাত দিয়ে আচমকা পায়ে হাত দিয়ে চেঁচিয়ে বলে উঠল, সাব্বির। মাথা ঘুরিয়ে জেরিনকে নিচে বসে থাকতে দেখে দৌড়ে এসে বলল, কোথায় লেগেছে বল, আমি দেখি। দেখে পাটা হাঁটুর উপরে রাখ। জেরিন খালি পায়ে দৌড়ে এসেছে, পায়ে বালি, এখন পা উঁচু করবে মানে? সাব্বির নিজে টেনে উঠালো পা। জেরিন টাল সামলাতে না পেরে চেপে ধরল সাব্বিরের 2 কাঁধ। এ দেখতে শুধু ছোটরা, বড়রা বাড়ির ভিতরে। অপর পাশটায় বড় স্টেজ করা হয়েছে। জেরিনের পা দেখে হাসলো সাব্বির। বউটা তার এত জেলাস। মেয়েগুলো চোখ রসগোল্লা করে তাকিয়ে দেখছে কাহিনী। কেউ কেউ রেগে নাক ফোলাচ্ছে। সাব্বির পকেটে হাত দিল,
একটা বের করে আনলো জেরিন পা সরাতে নিলে সাবির বলে উঠল, বউ। জেরিন সরু চোখে তাকালো। মেয়েগুলো আফসোস করে বলে উঠল, এই সুন্দর ছেলেটাও বিবাহিত? এই বংশের পোলাগুলো কত সুন্দর, আর সবগুলা বের হলো বিবাহিত। জেরিনের পা গলিয়ে পড়ালো চকচকে পাথর বসানো পায়ের টিং। তারপর কোলে তুলে নিল। জেরিন গলা জড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সেজেগুজে বের হয়েছিস কেন বেদ্যপ? মেয়েগুলো কীভাবে তাকাচ্ছে দেখছিস? আমার কিন্তু রাগ হচ্ছে, পরে তোকে সব সামাল দিতে হবে বলে রাখলাম। রাগ কিন্তু তোর ওপর ঝাড়ব। বসেটি বেগম আমার ভীষণ আদর আদর পাচ্ছেন, যান চল রুমে যাই, একটু আদর করে ছেড়ে দিব। জেরিন সাব্বিরের বুকে মারল কয়েকটা, বলে উঠল, দিন দুপুরের প্রেম, নির্লজ্জ পোলা, নামা আমাকে। নো ওয়ে, আই নিড এ কিস। জেরিন চোখ পাকিয়ে বলল, সবার সামনে? সাব্বির আশেপাশে চোখ ঘুরিয়ে বলল, কেউ তো নেই। আর ওই মেয়েগুলাকে তুই কি মানুষ ভাবছিস? আমি তোকে ছাড়া এখানে কাউকে দেখতে পাচ্ছি না। চুমু চাই মানে চুমু চাই। রুমে গেলে তুই আর বের হতে পারবি না, পরে আবার আমাকে দোষ দিতে পারবি না। জেরিন চোখ ছোটো ছোটো করে বলল, এখন না প্লিজ। কথা বলার আগে সাব্বির জেরিনের ওড়না টেনে দুজনের উপর দিয়ে দিল। অতর জুড়ে চুমু খেলো নিজের ব্যক্তিগত নারীর। জেরিনের কপালে কপাল ঠেকিয়ে বলল, এটা কিন্তু ঠিক না অসিটি বেগম, রোজ রোজ আরও পাগল করে দিচ্ছিস তুই আমায়। এবার ছাড়, নামা কোল থেকে। কেউ এসে দেখলে কী ভাববে? জেরিনকে নামিয়ে দিয়ে নিজের সাথে মিশিয়ে ধরল, আবার অন্যটা গায়ে জড়িয়ে দিয়ে তার হাত ধরে হাঁটা দিল। সোহানা সাহিলের বিয়ে সম্পূর্ণ হবে কিছু সময় পর। সোহানার পরনে গাঢ় মেরুন রঙা লেহেঙ্গা, কিন্তু সাহিল তো আজকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। একদম বিয়ে শেরওয়ানি বাদ দিয়ে শুভ্র রঙা পাঞ্জাবি পরে হাজির। একদম সিম্পল সাজ, তবুও যেন চোখ ফেরানো দেয়। পরিবারটা যেন আজ কানায় কানায় পূর্ণ। হামিদা বেগমের চোখ ভরে আসলো। তার পরিবারের সুখ সবসময় বজায় থাকুক, সবসময় মিলেমিশে যাতে থাকতে পারে সেই প্রত্যাশাই করে। একসময় কাজী সাহেবের বিয়ে পড়ানো শেষ হলো। আত্মীয় স্বজনরা নবদম্পতিকে দোয়া করলেন, সাথে বাকি দুই জোড়াকেও। বাড়ির হাসি খুশি পরিবেশটা মুহূর্তে গুমট হয়ে আসলো। বৃষ্টির বিদায়ের সময় এখন, যদিও বহু নয়, দূরে নয়, তারপরও মেয়েটা এখন থেকে ওই বাড়িতে থাকবে। নিজের সংসার হবে, সব কিছু সামলে কি অত সময় হবে আসার? আগের মতো মেয়েটাকে কি পাবে সবাই? প্রতিবেশীরা হয়তো হাসি সিও করছে, এখান থেকে এখানে বিয়ে দিয়ে এমন করে কাঁদছে যেন মেয়েকে দেখতে পারবে না কতকাল। তবুও তারা কি করে বুঝবে একটা মায়ের মনে রাখতে? মায়ের কাছে সন্তান তো সেই ছোট্টটিই থাকে সবসময়। চোখের আড়াল হলেই তো দিশেহারা হয়ে পড়ে মায়েরা। যে মেয়েটি সারাদিন মামা করে বাড়ির মাথায় তুলতাম, সে মেয়েটি আর সবসময় মামা করে ডাকবে না। মাতৃত্বের ভাগ যে অন্য কাউকে দিতে হবে আজ। নতুন মা পাবে, পরিবার পাবে, ঘর পাবে। এতই কি সহজ সব কিছু? তবুও প্রকৃতির নিষ্ঠুরতম নিয়ম মেনে নিতে হয় সবাইকে। বিদায় দিতে হয় কলেজের টুকরোকে, বাবার চোখের মনি, মায়ের আদরের, বন্ধুর সুখ দুঃখের বন্ধু। এতই কি সোজা এক ঝটকায় সব কিছু পর করে দিয়ে নতুনত্ব বরণ করা? বৃষ্টির বিদায় হলো, কেঁদে কেটে ভাসিয়ে দিল পরিবারের প্রতিটা মানুষ। মিহিরেরও খারাপ লাগছে, সে জানে বৃষ্টি চাইলে এখানে সারাদিন থাকতে পারবে, সময় আসতে পারবে। এই পরিবারটা তার নিজেরও পরিবার। সবাই এমন বিধ্বস্ত দেখে সে নিজেকেও ঠিক রাখতে পারছে না। বৃষ্টিকে শক্ত করে বুকের সাথে আগলে ধরে নিয়ে গেল নিজের বাড়িতে। নতুন বউ বরণ করলো মিহিরের মা, তার আত্মীয় স্বজনরা। সোহানাকেও বরণ করে ঘরে তোলা হলো, সব নিয়ম কারণ মেনে ঘরে নিয়ে যাওয়া হলো। রাত প্রায় 11টা। সাহিল ঘরে আসেনি। অভিমানে কষ্টে ডুকরে কেঁদে উঠল সোহানা। মানুষটা এত রাগ তার উপর, এতদিন এভাবে এড়িয়ে চলল, আর আজ বিয়ে করে প্রতিশোধ নিল শুধুমাত্র রাগ উগড়ে দেওয়ার জন্যই কি তবে এ বিয়ে? কোনো ভালোবাসা নেই, সবই মরিচিকা। সোহানা আয়নার সামনে দাঁড়িয়ে রাগে দুঃখে সব সাজসজ্জা টেনে খুলে ফেলল। মাথায় খোপা ছাড়া কিচ্ছু অবশিষ্ট নেই। কিছুক্ষণ পর পর নাম টানছে, কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে উঠেছে, বিড়বিড় করে কাঁপছে নাকের পাটাতন। মেরুন রাঙা ঠোঁট অবহেলায় সাইডে পড়ে আছে। দোপাট্টা হাতে থাকা কাকনটা খুলতে খুব মনোযোগী সোহানা। সে খেয়ালই করেনি সদ্য বিবাহিত বউয়ের এমন রূপ দেখে কেউ একজন তীক্ষ্ণ চোখে তাকিয়ে। সাহিলের বউ হবে কোমলমতি, আর সে বউকে অভিমানে টইটুম্বর হয়ে যে কাজ সাহিলের করার কথা সে কাজ নিজে করে ফেলেছে। কোমরের ঠান্ডা স্পর্শ, ঘাড়ে কারো অবাধ্য বিচরণে মনোযোগ হারায় সোহানা। পরপর কেঁপে ওঠে সোহানার ছোট্ট দেহখানা। সাহিল কোমরে হাত রেখে জড়িয়ে ধরে আছে সোহানাকে। হাত থেমে গেল সোহানার, শিরশিরে অনুভূতি হলো যেন সর্বাঙ্গে। প্রথম কোনো পুরুষ তার এতটা কাছে এসেছে। হৃদয় প্রাঙ্গণে যেন ঝড় বইছে। চোখ কিছু বন্ধ করে নিজের হাত দিয়ে খামচে ধরল সাহিলের হাত।
সাহিলের হাত থেমে গেল। আয়নাতে তাকিয়ে নিজের স্ত্রীকে আপাদমস্তক দেখল সাহিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি সোহারানী, ভালোবাসি অভিমানী কন্যা, ভালোবাসি। আমার হৃদয়ের রাজ্যের মহারানী, এই অদমকে গ্রহণ করে তাহার জীবন ধন্য করো তুমি। সোহা অবাক চোখে তাকালো। এতদিন ইগনোর করে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে সোহানা। দূরে সত্যি গিয়েও বেশি দূর যেতে পারেনি সোহানা। আবদ্ধ হলো সাহিলের বাহু ডোরে। সোহানা আবার ফুফিয়ে কেঁদে উঠল। সাহিলের বুকে এলো পাতারি মেরে বলল, আমাকে কষ্ট দিয়ে বেশি শান্তি পান তাই না? কেন এতদিন কথা বলেননি আমার সাথে? আমার কি অনুভূতি বলতে কিচ্ছু নেই? যা আছে শুধু আপনার একার। ছাড়ুন আমাকে, আমাকে ভালোবাসো সোহারানী, তাতে আপনার কি আসে যায়? সাহিল সোহানাকে নিজের মুখোমুখি করে চোখে চোখ রেখে বলল, চোখের দিকে তাকিয়ে বলো। সোহানা এলোমেলো দৃষ্টি সরালো। সাহিল হাসলো, গম্ভীর কণ্ঠে বলল, আজও বলবে না তাই তো? সোহানা নিশ্চুপ রইল। সাহিল সোহানাকে ছেড়ে দরজার দিকে এগোতে সোহানা বিরোধ গতিতে এসে জাপটে ধরে সাহিলকে বুকের সাথে মিশে গিয়ে বলল, ভালোবাসি। শুকনো প্রপোজাল নট অ্যাকসেপ্টেড। কীভাবে বলতে হবে তাহলে? সোহানার বোকা প্রশ্নে হেসে দিল সাহিল। নেশায় তলিয়ে যাচ্ছে সে। এই যে মেয়েটা তার বুকের সাথে মিশে আছে, এর থেকে পরম শান্তি আর কোথায় পাবে? মেয়েটার চুল থেকে বেশি আসা মিষ্টি সুগান মেয়েলি স্মেলটা বড্ড টানছে সাহিলকে। যা চাই তা দিবে নিজের ইচ্ছেতে। কণ্ঠে কেমন আকুতি সাহিলের। সোহানা বুঝলো যেন, লজ্জা আড়ষ্ট হয়ে বলল, কি চাই একবার বলুন। সাহিল বনিতাবিহীন আত্মা তোমাকে, সম্পূর্ণরূপে, যেখানে তোমার দিকে তাকালেই সে চিৎকার করে জানান দেবে, তুমি শুধু সাহিলের প্রিয়তমা। তোমার প্রতিটা নিঃশ্বাসে মিশতে চাই, তোমার অস্তিত্বে বিলীন হতে চাই। দেবে কি তার অনুমতি? সোহানার চোখ ছলছল করে উঠল। উপর নিচ মাথা নাড়িয়ে জানান দিল, সে হতে চায় শুধু তার। সাহিল কপালে চুমুক খেলো। এ মায়ার জাল বিছানো মায়াবিনীর অদজোড়া নিজের আয়ত্তে নিয়ে দীর্ঘ চুমু দিল। কানে মুখ গুজে বলে উঠল, পাওয়ার প্রতিশোধ করে দিলাম। সোহানা হেসে উঠল। গাড়িতে বলা কথাটা মনে পড়তে হেসে ফেলল আবার। সাহিল সিংহে হাসি দেখল। আগ্রহ নিয়ে ভালোবাসাময় এই জোড়া মুক্ত চোখে। ভালোবাসা পূর্ণ করে রাখে যে পূর্ণতায় ভাগিদার হয় সে। সাহিলের অপূর্ণ জীবনে দুঃখ সুখের সাথী হয়ে থাকে ভালোবাসে আগমন ঘটালো সোহানার। এবার পূর্ণতায় ভাসুক তারা, গড়ে তুলুক নিজস্ব প্রেমের জগৎ, যেখানে থাকবে শুধু তারা, তাদের ভালোবাসা মিলন তিথি স্মৃতিরা। নেহা তাকিয়ে আছে অপলক নিজের হাতের দিকে। পুরনো স্মৃতিতে থাকা বিষাদটুকু মনে পড়ল। আজ তার মুখ জুড়ে তৃপ্তির হাসি। সেতারা বেগম নাত বউয়ের উপহার দিয়েছেন আজ। উপহার দেওয়ার শেষে সবাই যেতে নিলে নেহাকে থামতে বলেন তিনি। নেহার হাত জোড়া নিজের মুঠোয় নিয়ে বছরখানেক আগে নেহার খুলে দেওয়া ছিঁড়ে জোড়া পরিয়ে দেয় নিজ হাতে। হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, এ হাত জোড়া তোর চুড়ির সৌন্দর্যে বেমান আনবন। তুই বলেছিলি যোগ্য কাউকে দিতে, তোর থেকে ভালো কাউকে কোথায় পেতাম বল? আমার আজ বলতে দ্বিধা নেই, তুই আমার দাদুভাইয়ের যোগ্য জীবনসঙ্গী। নিখিলের হাত টেনে নেহার হাতের মুঠোয় দিয়ে বলল, নে তোরে যোগ্য হাতে সঁপে দিলাম। আমার নাতিকে আজ আগলে রাখিস বোন। নেহা খুশিতে সেতারা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। বাড়ির প্রতিটি মানুষের খুশিতে চোখ চকচক করে উঠেছিল। নিখিল নেহার কাছে এসে জড়িয়ে ধরে বলল, বোন চলো আজ জ্যোৎস্না বিলাস করি, তুমি আমি আর আমাদের ভালোবাসার উজ্জ্বল তারাকে নিয়ে। নেহা হেসে বলল, জো হুকুম আমার বাচ্চার বাপ। নিখিল চমৎকে হাসলো। নেহাকে কোলে নিয়ে গেল বারান্দায়, যেখানে গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে ভিড় করেছে ভালোবাসার। এই যুগলকে ছুঁয়ে দিতে, তাদের ভালোবাসার সাক্ষী হতে তোমাকে দেখে আমার চক্ষু আজ ধন্য মেঘবালিকা। সেই তুমি হয়ে গেলে মিহিরের লাল টুকটুকে বউ। তোমাকে আমি ভালোবেসেছি গোধূলির রাঙা বিকেলে নীলাম্বরে। সেদিন ছিল লাল রাঙা মেঘেরা। সেদিনই ইচ্ছে জেগেছিল মেঘবালিকা যেদিন আমার ঘরে আসবে, সেদিন সে সাজবে আমার ভালোবাসার মুহূর্তের স্মৃতিচরণ। আমার লাল রাঙা মেঘ, আমার শেষ বিকেলের গোধূলি রাঙা মেঘ প্রিয়া। সাব্বিরের কোলে মাথা রেখে আকাশ দেখছিল জেরিন। জেরিনের কপালে ভালোবাসার পরশেকে সাব্বির জেরিনের চোখে চোখ রেখে বলল, তুই আমার জীবনের সেই শুভ্রতম ফুল, যাকে আমি পেয়েছি শুভ্র রঙে মোড়ানো। তোকে পেয়ে আমি আজ পূর্ণ। তোকে যেদিন পেয়েছি সেদিন থেকে দেখেছি, ভাবছি আর মুগ্ধ হচ্ছি। তোকে কেন ভালোবাসি জানি না। তোকে কেন এতটা আদর মাখা আস্ত মায়া মনে হয় জানি না। শুধু এতটুকু জানি আমি ডুবেছি তোর প্রেমে। সে তারা জানি না, তবুও তাই আমি ডুবে যাই, ডুবতেই থাকি সেই প্রেমের গভীরতায়। এই গভীরতম ভালোবাসায় যেখানে কখনো বিচ্ছেদ আসে না। আজ বেজেছে প্রণয়ের সুর, প্রতিটা হৃদয়ে প্রতিটা কোনায় কোনায় প্রতিধ্বনিত। বারবার জানান দিচ্ছে পূর্ণ হৃদয়ের মানুষগুলো, তারা পেয়েছে স্বর্গসুখ। চাঁদা তিমিরের স্বরে মুখ লুকিয়ে মুচকি হাসে, জানিয়ে দিল সে সাক্ষী পরিবারের অটুট বন্ধনে, ভালোবাসার পূর্ণতায়
এবারের ইট পাথরে আজ বেশি বেড়াচ্ছে, প্রেমের প্রজাপতি ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা, বাসিয়ে নিয়ে যাচ্ছে সুত্তরগে কোনো এক প্রণয়ের রাজ্যে।